গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। অমর কে না হতে চায়? যুগ যুগ ধরে মানুষ অমর হওয়ার জন্য কত কিছুই না করছে। যদি অমরত্বের কোনো দ্বীপ হয় যেখানে গেলেই অমর হওয়া যায়, তাহলে কি হবে? নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে শিগগির করে ফেলুন। আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমার জয়ন্ত মানিকের এক দুর্ধর্ষ রহস্য অ্যাডভেঞ্চার। ড্রাগনের দুঃস্বপ্নের পর বিমল কুমার এবং জয়ন্ত মানিক লাউজুর সেই পবিত্র মূর্তি নিয়ে চলেছে অমৃত দ্বীপে। ড্রাগনের দুঃস্বপ্ন না শুনে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে শুনে আসুন। শুনতে থাকুন আজকের গল্প অমৃত দ্বীপ। জাহাজ ভাসছে নীল জলে। এই জাহাজ একেবারেই তাদের নিজস্ব। অমৃত দ্বীপে যাওয়ার জন্য জলপথটাই তাদের ম্যাপে আঁকা ছিল। সেই ম্যাপ দেখেই বোঝা যায় কোনো বাণিজ্য তরী বা যাত্রী জাহাজই ওই দ্বীপে গিয়ে লাগে না। চার্টে ওই দ্বীপের কোনো উল্লেখই নেই। কাজেই বিমল ও কুমারের প্রস্তাবে একখানা গোটা জাহাজই চার্টার বা ভাড়া করা হয়েছে। এটাও তাদের পক্ষে নতুন কিছু নয়, কারণ এই রকম একখানা গোটা জাহাজ ভাড়া করেই তারা আরেকবার লস্ট আটলান্টিককে পুনরাবিষ্কার করেছিল। জয়ন্ত, মানিক ও সুন্দরবাবুর এই অভিযানে যোগ দেওয়ার তেমন ইচ্ছে ছিল না। বিমল ও কুমার একরকম জোর করেই তাদের সঙ্গে টেনে এনেছে। কাজেই তাদের পুরাতন ভৃত্য ও দস্তুর মতো অভিভাবক রামহরি যথেষ্ট বিরক্তি প্রকাশ করেও অন্যবারের মতো এবারেও শেষ পর্যন্ত সঙ্গ নিতে ছাড়েনি। এবং এমন ক্ষেত্রে তাদের চির অনুগত চতুষ্পদ যোদ্ধা বাঘাও যে সঙ্গে সঙ্গে আঙুল আস্ফালন করে আসতে ছাড়বে না, সে কথা বলাই বাহুল্য। তাদের পুরনো দলের মধ্যে কেবল বিনয়বাবু আর কমলকে এবারে সঙ্গী রূপে পাওয়া গেল না। বিনয়বাবু এখন ম্যালেরিয়ার তাড়নায় কুইনাইন ও আদার কুচির সদ্ব্যবহারে ব্যস্ত, এবং কমল দেবে এবার মেডিকেল কলেজের শেষ পরীক্ষা। জাহাজখানির নাম লিটল ম্যাজেস্টিক। আকারে ছোট হলেও যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এর মধ্যে চমৎকার সাজানো গোছানো লাউঞ্জ, ডাইনিং সেলুন, প্রমেনেন্ট ডেক ও পাম কোর্ট প্রভৃতির অভাব ছিল না। এরকম জাহাজ চার্টার করা বহু ব্যয়সাধ্য বটে, কিন্তু বিমল ও কুমার যে অত্যন্ত ধনবান এ কথা সকলেই জানেন। তার উপরে জয়ন্ত বিনি পয়সায় অতিথি হতে রাজি হয়নি, সেও রীতিমতো ধনী ব্যক্তি। জাহাজ তখন টুংহাই বা পূর্ব সাগর পার হয়ে রিউকিউ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। উপরে নিচে চারদিকে আছে কেবল অনন্ত নীলিমা, কাছে চঞ্চল, দূরে প্রশান্ত। এই নীলিমা জগতে এখন নতুন বর্ণ সৃষ্টি করেছে। নিম্নে শুধু শুভ্র ফেনার মালা এবং শূন্যে শুভ্র সাগর বিহঙ্গের দল। প্রকৃতির রঙের ডালায় এখন আর কোনো রং নেই। প্রাকৃতিক সঙ্গীতেও এখানে নব নব রাগিনীর ঝঙ্কার নেই। না আছে উচ্ছ্বসিত শ্যামলতার মর্মর, না আছে গীতকারী পাখিদের সুরের খেলা। বইছে কেবল হু হু শব্দে দুরন্ত বাতাস, এবং জাগছে কেবল আদিম সাগরের উচ্ছল কলকল মন্ত্র। এই দুই ধ্বনির সৃষ্টি পৃথিবীর প্রথম যুগে, যখন সবুজ গাছ আর গানের পাখির জন্মই হয়নি। খোলা প্রমিনেন্ট ডেকের ওপরে পায়চারি করতে করতে মানিক বলল, আমাদের সমুদ্র যাত্রা শেষ হতে আরো কত দেরি বিমলবাবু? আর বেশি দেরি নেই। 4 ভাগ পথের 3 ভাগই আমরা পার হয়ে এসেছি। ম্যাপখানা আমার মুখস্থ হয়ে গেছে। আরো কিছু দূর এগোলেই বনিন দ্বীপপুঞ্জের কাছে গিয়ে পড়ব।
তাদের বাঁয়ে রেখে আমাদের অগ্রসর হতে হবে প্রায় দক্ষিণ পূর্ব দিকে, তারপরই অমৃত দ্বীপ। দ্বীপটি নিশ্চয়ই বড় নয়, কারণ তাহলে হয়তো নাবিকদের চার্টে তার উল্লেখ থাকতো। এখানকার সমুদ্রে এমন অজানা ছোট ছোট দ্বীপ দেখছি তো অসংখ্য রয়েছে। আচ্ছা, অমৃত দ্বীপকে আপনি চিনবেন কেমন? ম্যাপে অমৃত দ্বীপের ছোট্ট একটা নকশা আছে, আপনি কি ভালো করে দেখেননি? সেই দ্বীপের প্রথম বিশেষত্ব হচ্ছে তার চারিপাশই পাহাড় দিয়ে ঘেরা। পাহাড় কোথাও কোথাও ১,৫০০ ফুট উঁচু। আর দ্বিতীয়ত, দ্বীপের ঠিক উত্তর পশ্চিম কোণে পাহাড়ের উপরে আছে ঠিক পাশাপাশি 5টি শিখর। সবচেয়ে উঁচু শিখরের উচ্চতা ২৩০০ ফুট। এরকম দ্বীপ দূর থেকে দেখলেও চেনা শক্ত হবে না। বলেই ফিরে দাঁড়িয়ে বিমল চোখে দূরবীন লাগিয়ে সমুদ্রের পশ্চিম দিকে তাকিয়ে কি দেখতে লাগলো। সুন্দরবাবু বললেন, আচ্ছা বিমল বাবু, আমরা যাচ্ছি তো পূর্ব দিকে, অথচ আজ কদিন ধরেই আমি লক্ষ্য করছি আপনি যখন তখন চোখে দূরবীন লাগিয়ে পশ্চিম দিকে কি যেন দেখবার চেষ্টা করছেন। এর মানে কি? জয়ন্ত এতক্ষণ পরে মুখ খুললে। এর মানে আমি আপনাকে বলতে পারি। বিমলবাবু, দেখছেন আমাদের পিছনে কোনো শত্রু জাহাজ আসছে কিনা? এখানে আবার শত্রু আসবে কে? কেন, কলকাতাকে যারা ড্রাগনের দুঃস্বপ্ন দেখিয়েছিল, আপনি এরই মধ্যে তাদের কথা ভুলে গেলেন নাকি? এই যে বলো তার ঠিক নেই, সে দল তো ছত্রভঙ্গ হয়ে গেছে। কেমন করে জানলেন? পালের গোদা কুপোকাত হলে দল কি আর থাকে? দূরবীন নামিয়ে বিমল বলল, আমার বিশ্বাস অন্যরকম। সে দলের প্রত্যেক লোকই মরিয়া। তারা সকলেই অমৃত দ্বীপে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু ওই দ্বীপের ঠিকানা তারা জানে না, কারণ ম্যাপখানা আছে আমাদের হাতে। আমরা যে তাদের দেশের কাছ দিয়ে অমৃত দ্বীপে যাত্রা করেছি, নিশ্চয়ই এ সন্ধান তারা রাখে। যারা লাওজুর মূর্তি আর ওই ম্যাপের লোভে সুদূর চীন থেকে বাংলাদেশে হানা দিতে পেরেছিল, তারা যে আর একবার শেষ চেষ্টা করে দেখবে না, এই কথা আমার মনে হয় না। শেষ চেষ্টা মানে? আপনি কি বলতে চান তাদের জাহাজের সঙ্গে আমাদের জলযুদ্ধ হবে? আশ্চর্য নয়। সুন্দরবাবু বিস্ফারিত চোখে উত্তেজিত কণ্ঠে বললেন, আশ্চর্য নয় মানে? জলযুদ্ধ অমনি হলেই হলো? আমাদের সেপাই কোথায়, কামান কোথায়? আমরা ঘুষি চুরে লড়াই করবো নাকি? কামান নাই বা রইল, আমাদের সকলের হাতে আছে অটোমেটিক বন্দুক, আর আমাদের সেপাই হচ্ছি আমরাই। সুন্দরবাবু অধিকতর উত্তেজিত হয়ে আরও কি বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে বিকট স্বরে হুম শব্দ করে মস্ত এক লাফ মেরে 5 হাত তফাতে গিয়ে পড়লেন। আরে কি হলো সুন্দরবাবু, কি হলো? আপনার ভুঁড়িটা কি ফট করে ফেটে গেল নাকি? যাও যাও, দেখতে যেন পাওনি, আবার ন্যাকামি করা হচ্ছে। কুমার বাবু, আপনার ওই হতচ্ছাড়া কুকুরটাকে এইবার থেকে শিকল দিয়ে বেঁধে রাখবেন। আমাকে দেখলেই ও বেটা কোত্থেকে ছুটে এসে ফোঁস করে আমার পায়ের উপরে নিঃশ্বাস ফেলে কি শোকে বলতে পারেন মশাই? আপনার পাত পদ্মের গন্ধ বাঘার বোধহয় ভালো লাগে। ইয়ার কি করো না মানিক, তোমার ইয়ার কি বাঘার ব্যবহারের চেয়েও অভদ্র। ওই নেড়ে কুত্তাটাকে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। চললাম আমি এখান থেকে। সুন্দরবাবু লম্বা লম্বা পা ফেলে অদৃশ্য হলেন। বাঘা বিলক্ষণ অপ্রতিভভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এ লোকটি যে তাকে দু চোখে দেখতে পারে না, এটা সে খুবই বোঝে। তাই বাঘার কৌতূহল হয় সুন্দরবাবুকে কাছে পেলেই সে তার পা শুঁকে দেখে। মানুষের চরিত্র পরীক্ষা করবার এর চেয়ে ভদ্র উপায় পৃথিবীর কোনো কুকুরই জানে না। পরদিন প্রভাতে ব্রেকফাস্টের পরে বিমল ও কুমার জাহাজের ডেকে উঠে গেল। জয়ন্ত লেবলাকের লেখা একখানা ডিটেকটিভ উপন্যাস নিয়ে লাউঞ্জে গিয়ে আরাম করে বসল। মানিকও তার দৃষ্টান্ত অনুসরণ করলে। সুন্দরবাবু বিরক্তি ভরে বললেন, জাহাজে উঠে পর্যন্ত দেখছি বিমল বাবু আর কুমার বাবু অদৃশ্য শত্রুর কাল্পনিক ছায়া দেখবার জন্য ব্যতিব্যস্ত, আর তোমরা এদিকে গাঁজা করে ডিটেকটিভের গল্প নিয়েই বিভোর। কারোর সঙ্গে দুটো প্রাণের কথা বলবার ফাঁক নেই। জয়ন্ত জবাব দিলে না। মানিক বলল, আচ্ছা, এই রইল আমার বই। এখন প্রকাশ করুন তো আপনার প্রাণের কথা। কথাটা কি জানো?
এই অমৃত দ্বীপ, অমরলতা, জলে স্থলে চিরজীবী মানুষের অবাধ গতি, এসব কি তুমি বিশ্বাস করো ভায়া? আরে আমার কথা ছেড়ে দিন, আগে বলুন আপনার কি মত? আমার কেমন সন্দেহ হচ্ছে, বিমল আর কুমারবাবুর মাথায় তোমাদের চেয়েও বোধহয় বেশি ছিট আছে। তা হঠাৎ অমন দীর্ঘশ্বাস ফেললেন কেন? কি জানো ভায়া, প্রথমটা আমার কিঞ্চিত লোভ হয়েছিল, এখন মনে হচ্ছে সবই ভুয়ো। যা নয় তাই। কিসের লোভ? ওই অমরলতার লোভ আর কি। ভেবেছিলাম দু একটা অমৃত ফল খেয়ে জমকে কলা দেখাবো, কিন্তু এখন যতই ভেবে দেখছি ততই হতাশ হয়ে পড়ছি। আমরা ছুটছি মরীচিকার পিছনে, কেবল কাঁটা ঘেটেই ফিরে আসতে হবে। ও আচ্ছা, তাহলে আপনি কেবল অমর হবার লোভে বিমলবাবুদের অতিথি হয়েছেন? না বলি আর কেমন করে, অমর হতে কেনা চায় শুনি। তা অমর হওয়ার বিপদ কত জানেন? বিপদ? হ্যাঁ, দু একটা কথা বলি শুনুন। ধরুন আপনি অমর হয়েছেন, ঠিক আছে, তারপর কুমারবাবুর কুকুর বাঘা হঠাৎ পাগল হয়ে আপনাকে কামড়ে দিল, তখন কি হবে? কি আবার হবে? আমি হাইড্রোফোবিয়া রোগের চিকিৎসা করাবো। চিকিৎসায় রোগ যদি না সারে তাহলে? আপনি অমর, সুতরাং মরবেন না, কিন্তু সারা জীবন অর্থাৎ অনন্তকাল আপনাকে বিষম রোগের যন্ত্রণা ভোগ করতে হবে, অর্থাৎ সারা জীবন চেঁচিয়ে মরতে হবে পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করে। তাই তো, এইসব কথা তো আমি ভেবে দেখিনি। তাহলে আর বলছি কি, তারপর শুনুন, আপনি অমর হলেও দেহ বোধ করি অস্ত্রে অকাট্য হবে না। কেউ যদি খাঁড়া দিয়ে আপনার গলায় এক কোপ বসিয়ে দেয় তাহলে কি মুশকিল হতে পারে ভেবে দেখেছেন? আপনি অমর, অতএব হয় আপনার মুন্ডু, নয় আপনার দেহ, নয়তো ও দুটোই চিরকাল বেঁচে থাকবে। কিন্তু সেই কন্দ কাটা দেহ আর দেহহীন মুন্ডু নিয়ে আপনি অমরতার কি সুভোগ করবেন বলুন তো? মানিক, তুমি কি ঠাট্টা করছো? আরে মোটেই না। অমর হওয়ার আরো সব বিপদের কথা শুনতে চান? না, শুনতে চাই না। তুমি বড্ড মন খারাপ করে দাও। অমৃত ফল পেলেও আমি আর খেতে পারবো কিনা সন্দেহ। জয়ন্ত এতক্ষণ কেতাবের আড়ালে মুখ লুকিয়ে হাসছিল, এখন কেতাব সরিয়ে বললে, সুন্দরবাবু, অমৃতদ্বীপের কথা হয়তো রূপকথা ছাড়া আর কিছুই নয়, কিন্তু আজকে শুকনো বৈজ্ঞানিক জগতে সরস রূপকথার বড়ই অভাব হয়েছে। সে অভাব পূরণের কৌতূহলেই আমরা বেরিয়েছি অমৃতদ্বীপের সন্ধানে। সুতরাং অমরলতা না পেলেও আমরা দুঃখিত হব না। অন্তত যে কদিন পারি রূপকথার রঙিন কল্পনায় মনকে স্নিগ্ধ করে তোলার অবকাশ তো পাবো। আর ওরই মধ্যে থাকবে যেটুকু অ্যাডভেঞ্চার, সেটুকুকেই মস্ত বলেই মনে করব। এমন সময় একজন নাবিক এসে খবর দিলে বিমল সবাইকে এখনই ডেকের উপরে যেতে বলেছে। সকলে ওপরে গিয়ে দেখলে ডেকের রেলিংয়ের ওপরে ঝুঁকে বিমল দাঁড়িয়ে রয়েছে, তার চোখে দূরবীন। জয়ন্ত জিজ্ঞাসা করলে, বিমলবাবুকে আমাদের ডেকেছেন? হ্যাঁ জয়ন্তবাবু, পশ্চিম দিকে তাকিয়ে দেখুন। পশ্চিম দিকে চেয়েই জয়ন্ত দেখতে পেলে একখানা জাহাজ তাদের দিকে বেগে এগিয়ে আসছে। বিমল বলল, আমি খুব ভোরবেলা থেকেই ওই জাহাজখানাকে লক্ষ্য করছি। প্রথমটা ওর উপরে আমার সন্দেহ হয়নি, কিন্তু তারপরে বেশ বুঝলাম ও আসছে আমাদের পিছনে। জানেন তো এখানকার সমুদ্রে চীনে বোম্বেটেদের কিরকম উৎপাত। খুব সম্ভবত আমাদের শত্রুরা কোনো বোম্বেটে জাহাজের আশ্রয় নিয়েছে। দূরবীন দিয়ে দেখা যাচ্ছে ও জাহাজখানায় লোক আছে অনেক, আর অনেকেরই হাতে রয়েছে বন্দুক। আমাদের ক্যাপ্টেন সাহেবের সঙ্গে আমি আর কুমার পরামর্শ করেছি। ক্যাপ্টেন সাহেব বললেন জলে ওরা আক্রমণ করলে আমাদের পক্ষে আত্মরক্ষা করা সহজ হবে না। তাহলে উপায়? উপায় দক্ষিণ দিকে তাকিয়ে দেখুন। দক্ষিণ দিকে মাইল দুয়েক তফাতে রয়েছে ছোট্ট একটি তরু শ্যামল দ্বীপ। আমরা আপাতত ওই দ্বীপের দিকেই যাচ্ছি। আশা করি শত্রুদের জাহাজ আক্রমণ করার আগেই আমরা ওই দ্বীপে গিয়ে নামতে পারব। তারপর পায়ের তলায় থাকে যদি মাটি আর একটা জুৎসই স্থান যদি নির্বাচন করতে পারি, তাহলে 1000 শত্রুকেও আমি ভয় করি না। আপনার কি মত? বিমলবাবু, এই অভিযানের নায়ক হচ্ছেন আপনি, আমরা আপনার সহচর মাত্র। আপনার মতই আমাদের মত। তাহলে সত্যি সত্যি আমাদের যুদ্ধ করতে হবে। তাছাড়া উপায় কি? বিনা যুদ্ধে ওরা আমাদের মুক্তি দেবে বলে মনে হয় না।
তবে আসার কথা এই যে আমরা ওদের আগেই ডাঙায় গিয়ে নামতে পারবো। এর মধ্যে আশা করবার মতো কিছুই আমি দেখতে পাচ্ছি না। ওই চীনে বোম্বেটে ব্যাটারাও তো দলে দলে ডাঙায় গিয়ে নামবে নাকি? বলে যাবেন না, আমরা থাকবো ডাঙায়, গাছপালা বা ঢিপি ঢাপা বা পাথরের আড়ালে লুকিয়ে। আমাদের এই অটোমেটিক বন্দুকগুলোর সম্মুখ দিয়েই নৌকায় করে ওদের ডাঙার ওপরে উঠতে হবে। আমাদের এক একটা অটোমেটিক বন্দুক প্রতি মিনিটে কতগুলি বৃষ্টি করতে পারে জানেন তো? 700। আধুনিক বিজ্ঞানের অদ্ভুত মারণাস্ত্র। কিন্তু এভাবে মানুষ খুন করে শেষটা আইনের পাকে আমাদেরও বিপদে পড়তে হবে না তো? সুন্দরবাবু, এই জায়গা হচ্ছে অরাজক। এই বোম্বেটেদের জলরাজ্যে একমাত্র আইন হচ্ছে হয় মারো নয় মরো। বিমল তখন আবার চোখে দূরবীন লাগিয়ে শত্রু জাহাজের গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু সে জাহাজ তখন এত কাছে এসে পড়েছে যে আর দূরবীনের দরকার হয় না। খালি চোখেই বেশ দেখা যাচ্ছে তার ডেকের ওপরে দলে দলে চীনেমান ব্যস্ত উত্তেজিতভাবে এদিক ওদিক আনাগোনা বা ছোটাছুটি করছে। হঠাৎ বিমল দূরবীন নামিয়ে আবার ফিরে দাঁড়ালো। তার মুখ বিবর্ণ, দৃষ্টি ভয়চকিত। বিমলের মুখ চোখে ভয়ের চিহ্ন। এটা যে অসম্ভব। কুমার রীতিমতো অবাক হয়ে গেল। জয়ন্ত বিস্ময় স্বরে বলল, কি হলো বিমলবাবু? আপনার মুখ চোখ অমন ধারা কেন? বিমল দূরবীনটা জয়ন্তের হাতে দিয়ে গম্ভীর স্বরে বলল, শত্রু জাহাজের পিছনে চেয়ে দেখুন। বোম্বেটেদের চেয়েও ভয়াবহ এক শত্রু আমাদের গ্রাস করতে আসছে। আমি এখন ব্রিজের ওপরে ক্যাপ্টেনের কাছে চললাম। আরো তাড়াতাড়ি ওই দ্বীপে গিয়ে উঠতে না পারলে আর রক্ষে নেই, রক্ষে নেই। বোম্বেটের চেয়েও ভয়াবহ শত্রু? ও বাবা, বলেন কি? হ্যাঁ 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 সুন্দরবাবু, এমন আর এক শত্রু আমাদের আক্রমণ করতে আসছে যার নামে ভয়ে কাঁপে সারা দুনিয়া। তার সামনে আমাদের অটোমেটিক বন্দুকও কোনো কাজে লাগবে না। এই বলেই বিমল জাহাজের ব্রিজের দিকে ছুটল দ্রুত পদে। চোখে দূরবীন লাগিয়ে জয়ন্ত যা দেখলে তা ভয়াবহই বটে। বোম্বেটেদের জাহাজেরও অনেক পেছনে বহু দূরে আকাশ ও সমুদ্রের চেহারা একেবারে বদলে গেছে। নিচে বিপুল মাথাচাড়া দিয়ে উঠেছে প্রচণ্ড উন্মত্ত বৃহৎ তরঙ্গের পর তরঙ্গ। বলা চলে তাদের পর্বত প্রমাণ। তারা লাফিয়ে ওপরে উঠছে আবার নামছে, কিন্তু ঘুরপাক খেতে খেতে ফেনায় ফেনায় সেখানকার নীলিমাকে যেন খণ্ড খণ্ড করে দিয়ে এগিয়ে আসছে উল্কার মতো তীব্র গতিতে। ওপরে আকাশের রং হয়ে গেছে কালো মেঘে মেঘে ঘোর রাত্রির মতো অন্ধকার। বেশ বোঝা যায় জেগে উঠেছে সেখানে সর্বধ্বংসী আকস্মিক ঝঞ্ঝা বায়ু, যার মস্তক আন্দোলনে দিকে দিকে ঠিকরে পড়ছে বাঁধন হারা নিকষ কালো মেঘের জটা, এবং ঘন ঘন পদাঘাতে লণ্ডভণ্ড হয়ে উঠছে তরঙ্গ কাকুল মহাসমুদ্র। ফিরে দাঁড়িয়ে অভিভূত স্বরে জয়ন্ত বলল, টাইফুন। কুমার খালি চোখে সেই দিকে তাকিয়ে ব্যাপারটা আন্দাজ করে নিয়ে বলল, হ্যাঁ, আমরা যাকে বলি ঘূর্ণাবর্ত। কিন্তু আমাদের এখানে তো একটু বাতাস নেই, সহ্য উত্তাপে গা যেন পুড়ে যাচ্ছে। ওসব টাইফুনের পূর্ব লক্ষণ। এই অঞ্চলে টাইফুন জাগবার সম্ভাবনা ওই লক্ষণ থেকেই জানা যায়। কুমারবাবু, সমুদ্রযাত্রা আমারই প্রথম। এর আগে টাইফুন কখনো দেখিনি, কিন্তু শুনেছি চীনা সমুদ্রে টাইফুনের পাল্লায় পড়ে ফি বছরে অনেক জাহাজ অতলে তলিয়ে যায়। সেই জন্যই তো ওকে আমরা বোম্বেটেদের চেয়েও ভয়ানক বলে মনে করছি। বোম্বেটেদের সঙ্গে লড়া যায়, কিন্তু টাইফুনের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব। এখন আমাদের একমাত্র আশা ওই দ্বীপ। যদি টাইফুনের আগে ওখানে গিয়ে পৌঁছতে পারি, হয়তো পারবো, কারণ আমরা দ্বীপের খুব কাছে এসে পড়েছি। এই দেখুন, আমাদের জাহাজের গতি আরো বেড়ে উঠেছে। এতক্ষণে সুন্দরবাবু ছিলেন ভয়ে হতভম্বের মতো। এইবারে মুখ খুলে তিনি বলে উঠলেন, দুর্গে দুর্গতি না আসেনি। কিন্তু বোম্বেটেদের জাহাজ এখনো দূরে রয়েছে। সে কি টাইফুনকে ফাঁকি দিতে পারবে? ওদের নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। কি আশ্চর্য দৃশ্য! সমুদ্রের আর সব দিক শান্ত, কেবল একদিকেই জেগেছে নটরাজের প্রলয় নাচন। সাধারণ সাইক্লোনের মতো টাইফুন বহু দূর ব্যাপে ছোটে না।
এইটাতেই তার বিশেষত্ব, কিন্তু ছোট হলেও তার জোর ঢের বেশি। যেটুকু জায়গা জুড়ে আসে তার ভেতরে পড়লে আর রক্ষে নেই। দূর থেকে মেগাফোনে বিমলের উচ্চ কণ্ঠস্বর জাগল। কুমার, সবাইকে নিয়ে তুমি ডাঙায় নামবার জন্য প্রস্তুত হও। কেবল নিতান্ত দরকারি জিনিসগুলো গুছিয়ে নাও। সবাই ক্যাবিনের দিকে ছুটল। তারপরে তাড়াতাড়ি কতগুলো ব্যাগ ভর্তি করে তারা আবার যখন ডেকের ওপরে উঠে দাঁড়ালো, দ্বীপ তখন একেবারে তাদের সামনে। মানিক বিস্মিত কণ্ঠে বলল, সমুদ্র যে এখানে প্রকাণ্ড এক নদীর মতো হয়ে দ্বীপের ভিতর ঢুকে গিয়েছে। এই যে এক অস্বাভাবিক বন্দর। হ্যাঁ, আমাদের জাহাজ ওই বন্দরে ঢুকছে। জয় মা কালী, আমরা বন্দরে আশ্রয় পেয়েছি। হ্যাঁ, আরো ভালো করে মা কালীকে ডাকুন সুন্দরবাবু, কারণ তিনি হচ্ছেন যুদ্ধের দেবী। আর ওই বোম্বেটেরাও এই বন্দরে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করতে। সুন্দরবাবু 2 হাত জোর করে মা কালীর উদ্দেশ্যে চক্ষু মুদে 3 বার প্রণাম করলেন। মানিক, এ সময় আর ভয় দেখিও না। মা জগদম্বাকে একবার প্রাণ ভরে ডাকতে দাও আমায়। মা, মা গো। কুমার ফিরে দেখলে শত্রুরাও দ্বীপ লক্ষ্য করে প্রাণপ্রণে জাহাজ চালিয়েছে এবং দূরে তার দিকে বেগে তাড়া করে আসছে সাগর তরঙ্গ তোলপাড় করে মূর্তিমান মহাকালের মতো সুভীষণ ঘূর্ণিবর্ত। দ্বীপের ভেতরে ঢুকে সমুদ্রের জল আবার মোড় ফিরে গেছে, কাজেই জাহাজও সঙ্গে সঙ্গে মোড় ফিরল। তখন দ্বীপের বন জঙ্গল ঠিক যবনিকার মতোই বাহির সমুদ্র, ঘূর্ণাবর্ত ও বোম্বেটে জাহাজের সমস্ত দৃশ্য একেবারে ঢেকে দিলে। এমন সময় বিমল দৌড়ে সকলের কাছে এসে বললে, জয়ন্তবাবু, ক্যাপ্টেন সাহেব বললেন এখানকার জল গভীর নয়, জাহাজ আর চলবে না। নাবিকরা নৌকোগুলো নামাচ্ছে, আমাদেরও জাহাজ থেকে নামতে হবে। কিন্তু সে জাহাজ যখন এত কাছে এসে পড়েছে যে আর দূরবীনের দরকার হয় না। কেন? বোম্বেটেরা এখানেও আসছে। তারা আমাদের চেয়ে দলে ঢের ভারী। আমরা ডাঙায় না নামলে তাদের আক্রমণ ঠেকাতে পারবো না। সুন্দরবাবু আবার মুষড়ে পড়ে বললেন, তাহলে যুদ্ধ আমাদের করতেই হবে। হ্যাঁ, আমাদের যুদ্ধ করতেই হবে। টাইফুন আর বোম্বেটে আমাদের এখন যুদ্ধ করতে হবে 2 শত্রুর সঙ্গে। ওই দেখুন, সেলাররা এরই মধ্যে লাইফ বোট ভাসিয়ে ফেলেছে। ওই শুনুন শুনুন, মেগাফোনে ক্যাপ্টেন সাহেবের গলা। তিনি আমাদের নৌকায় তাড়াতাড়ি নামতে বলছেন, নইলে ঝোড়ো ঢেউ এখানেও এসে পড়তে পারে। চলুন চলুন চলুন, আর দেরি নয়। রামহরি, তুমি বাঘাকে সামলাও। লাইফবোট যখন থামল, সেখানে জলের ধার থেকেই একটি ছোট্ট পাহাড় প্রায় 100 ফুট উঁচু হয়ে উঠেছে। বিমল বলল, এখানেই বন্দুক নিয়ে আমরা সবাই পাথরের আড়ালে অপেক্ষা করব। বোম্বেটেরা আমাদের বন্দুক এড়িয়ে নিতান্তই যদি ডাঙায় এসে নামে, তাহলে অবস্থা বুঝে অন্য ব্যবস্থা করতে হবে। আপাতত এই পাহাড়টাই হবে আমাদের দুর্গ। কি বলো কুমার, কি বলেন জয়ন্তবাবু? সাধু প্রস্তাব, কিন্তু বিমলবাবু, একটা গোলমাল শুনতে পাচ্ছেন? ঝোড়ো বাতাসের শোষো সমুদ্রের হুঙ্কার। কেবল তাই নয়, দূর থেকে যেন অনেক মানুষের কোলাহল ভেসে আসছে। এতক্ষণ চারদিকে সব গুমট ছিল, এখন ঝোড় হাওয়ায় এখানকার গাছগুলো নুয়ে পড়েছে। ঝড় বোধহয় এলো। ঝড় তো এলো, কিন্তু বোম্বেটে জাহাজ কোথায়? তবে কি বোম্বেটেগুলো ঝড়ের খপ্পরই পড়লো? দাঁড়াও দাঁড়াও, দেখে আসি। বলেই সে তাড়াতাড়ি পাহাড়ের ওপরে উঠতে লাগলো। রামহরি উদ্বিগ্ন স্বরে বলল, ওপরে উঠো না খোকাবাবু, ওপরে উঠো না, বেশি ঝড় এলে উড়ে যাবে। কিন্তু বিমল মানা মানলে না। পাহাড়ের প্রায় মাঝ বরাবর উঠে দাঁড়িয়ে পড়ে একদিকে তাকিয়ে সে চমৎকৃত স্বরে বলল, আশ্চর্য আশ্চর্য! কুমার কুমার, শিগগিরি দেখে যাও শিগগিরি। বিপুল কৌতূহলে সবাই দ্রুত পদে ওপরে উঠতে লাগলো, একমাত্র সুন্দরবাবু ছাড়া। তাঁর বিপুল ভুঁড়ি ঊর্ধ্বমার্গের উপযোগী নয়। বাস্তবিক সে এক আশ্চর্য দৃশ্য যে বিষম টাইফুনের ভয়ে তারা সবাই এখানে এসে আশ্রয় নিয়েছে, সে ভয়ঙ্কর দ্বীপের দিকে না এসে যেন পাশ কাটিয়ে প্রচণ্ড বেগে ধেয়ে চলেছে অন্যদিকে, হু হু করে। দ্বীপের দিকে এসেছে খানিকটা উদ্দাম হাওয়ার ঝটকা মাত্র, কিন্তু টাইফুন নিজে যেখান দিয়ে যাচ্ছে
সেখানকার শূন্যে দুলছে নিরন্ধ্র অন্ধকার। নিচে কেবল অস্পষ্টভাবে দেখা যাচ্ছে রুদ্র সমুদ্রের উত্তাল তরঙ্গ দলের হিন্দোল, আর ভেসে ভেসে আসছে প্রমত্ত ঘূর্ণাবর্তের বিকট চিৎকার, গম্ভীর জলকল্লোল, বহু মানব কণ্ঠের আর্তনাদ। কুমার অভিভূত স্বরে বলল, এমন বিচিত্র ঝড় আর কখনো দেখিনি, কিন্তু বোমবেটেদের জাহাজখানা কোথায় গেল? ওখানকার অন্ধকার ভেদ করে কিছুই দেখবার উপায় নেই, তবে মানুষের গোলমাল শুনে বোঝা যাচ্ছে ঝড়ের সঙ্গে সঙ্গে সেও কোথায় ছুটে চলেছে। হয়তো সমুদ্র এখনই তাকে গিলে ফেলবে। জয় বাবা পবনদেব, জয় বাবা, আজ তুমি আমাদের সহায়। খানিকক্ষণ পরেই চারদিক আবার পরিষ্কার পরিচ্ছন্ন। শূন্যে নেই অন্ধ মেঘের কালিমা, সমুদ্রে নেই বিভীষণের তাণ্ডব লীলা। একটু আগে কিছুই যেন হয়নি, এমনভাবেই মুখর নীল সাগর আবার বোবা নীলাকাশের কাছে আদিম যুগের জীবহীনা ধরিত্রীর পুরাতন গল্প বলা শুরু করলে। সূর্য সাগর স্নানে নেমে অদৃশ্য হলো, কিন্তু আকাশ আর পৃথিবীতে এখনো আলো যেন ধরছে না। দূর থেকে ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক পাখি ফিরে আসছে দ্বীপের দিকে। পাহাড়ের উপরে বসে সবাই বিশ্রাম করছিল। সেখান থেকে দ্বীপটিকে দেখাচ্ছে চমৎকার পরিস্থানের মতো। নানা জাতের গাছেরা সেখানে সঙ্গীতময় সবুজ উৎসবে মেতে আছে, এবং তাদের মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে পাম জাতীয় গাছেরাই। কোথাও পাহাড়ের আনন্দাশ্রু ধারার মতো ঝরে পড়ছে, ঠিক যেন একটি খেলনা ঘরের ঝর্ণা, রূপালী ফিতার মতো শীর্ণ। সকৌতুকে পাথরে পাথরে নাচতে নাচতে নিচের দিকে নেমে এসেছে সুন্দর শ্যাম জমির ওপরে, যেখানে শ্যামলতাকে সচিত্র করে তুলেছে রং বেরঙের পুঞ্জ পুঞ্জ ফুল। খানিক পরেই রাত হবে, তারার সভায় চাঁদ হাসবে, আর নতুন জ্যোৎস্নার ঝলমলে আলো মেখে স্বপ্নবালারা আসবে যেন সেই ফুলদার ঘাস গালিচার ওপরে বসে ঝর্ণার কলো গান শুনতে। বিমল এইসব দেখতে দেখতে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, শহর আর সভ্যতা ছেড়ে পৃথিবীর যেখানেই যাই সেখানেই দেখি রেখায় রেখায় লেখা আছে সৌন্দর্যের কবিতা। শহরে বসে 1000 টাকা খরচা করে যতই ড্রয়িং রুম সাজাও, কখনোই জাগবে না সেখানে রূপের এমন ঐশ্বর্য, লাবণ্যের এত ছন্দ। শহরে বসে আমরা যা করি তা হচ্ছে আসলে সৌন্দর্যের ক্যারিকেচার মাত্র, কাগজের ফুলের মতো অসার। তাই তো আমি যখন তখন কুৎসিত শহর আর কপট সভ্যতাকে পিছনে ফেলে ছুটে যেতে চাই সৌন্দর্যময় অজানা বিজনতার ভিতরে। রামুনি জানে আমরা দুরন্ত, ডানপিটে, খুঁজি খালি অ্যাডভেঞ্চার। কিন্তু তুমি জানো কুমার, এ কথা সত্য নয়। চোখের সামনে রয়েছে যে অপরূপের নাট্যশালা, আমাদের কল্পনা কি এখানে অভিনয় করতে ভালোবাসে না? আমরা কি কেবল ঘুষোঘুষি করতে আর বন্দুক ছুটতেই জানি? আমরা কবিতা পড়তে পারি না? আমার কি মনে হচ্ছে জানো বিমল, ওই ফুলের বনে, ওই ঝর্ণার ধারে একখানি পাতার কুড়ে ঘর গড়ে সত্যিকারের কবির জীবনযাপন করি। চারিদিকে বনের গান, পাখির তান, বাতাসের ঝংকার, মৌমাছির গুঞ্জন, ফুলের সঙ্গে প্রজাপতির রঙের খেলা, দিনে মাঠে মাঠে রোদের কাঁচা সোনা, রাতে গাছে গাছে চাঁদনির ঝিলিমিলি, আর এর মধ্যে থেকেই সর্বক্ষণ শোনা যায় অনন্ত সমুদ্রের মুখে মহাকাব্যের আবৃত্তি। কলকাতার পায়রার খোপে আর আমার ফিরতে ইচ্ছে করে না। পৃথিবীকে আমার যখন বড় ভালো লাগে তখন আমি চাই বাঁশি বাজাতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন আমার সঙ্গে বাঁশির বদলে বন্দুক। বন্দুকের নল থেকে তো গান বেরোয় না, বেরোয় কেবল বিষম ধমক। কেন জয়ন্ত, খুশি হলেই তো তুমি আর একটা জিনিস ব্যবহার করো। তাই নস্যির ডিবেটাও কি সঙ্গে আনুনি নাকি? হ্যাঁ মানিক, নস্যির ডিবেটা আমার পকেটেই আছে, কিন্তু কবিতা কোনোদিন ডিবের ভেতরে নস্যির সঙ্গে বাস করে না। আজ আমাদের সামনে দেখছি যে মূর্তিমান সঙ্গীতকে তার নাচের ছন্দ জাগতে পারে কেবল আমার বাঁশির মধ্যেই। সুন্দরবাবু ধীরে ধীরে অনেক কষ্টের দোদুল্যমান ভুঁড়ির বিদ্রোহ তাকে আমলে না এনেই পাহাড়ের ওপরে উঠে এসেছিলেন।
কিন্তু বন্ধুদের কবিত্ব চর্চা আর তিনি বরদাস্ত করতে পারলেন না। বিরক্ত স্বরে বললেন, পাহাড় থেকে ঝর্ণা ঝরছে, বাতাসে ধাক্কাকে গাছগুলো নড়ে চড়ে শব্দ করছে, কতগুলো পাখি চ্যাঁ চ্যাঁ করে চেঁচাচ্ছে, আর মাঠে ঘাস গজাচ্ছে। এসব নিয়ে এত বড় বড় কথার কিচ্ছু মানে হয় না। চলো রামহরি, আমরা সরে পড়ি। কিন্তু যাবেন কোথায়? জাহাজে? না, গরমে ছোটাছুটি করে শরীরটা কেমন হেলিয়ে পড়েছে। এখানকার পাহাড়ের তলায় সমুদ্রের ঠান্ডা জলে বেশি ঢেউ নেই দেখছি। একটু সমুদ্র স্নান করবার ইচ্ছে হয়েছে। রামহরি, কি বলো? বেশ তো, চলুন না, আমিও একবার চান করে নিয়ে গে। আয় আয় বাঘা, আয়। কিন্তু তোমার বাঘাকে আগে আগে যেতে বলো রামহরি, নইলে ও আবার হয়তো আমার পা শুকতে আসবে, যেটা আমি একদম পছন্দ করি না। বাঘা সাবধান, আবার যেন আমাদের সুন্দরবাবুর সঙ্গে গায়ে পড়ে ভাব করতে যেও না। যাও যাও, এগিয়ে যাও। বাঘার ভাবভঙ্গি দেখে মনে হলো না যে সুন্দরবাবুর সঙ্গে বন্ধুত্ব পাতাবার জন্য তার মনে বিন্দু মাত্র বাসনা আছে। কিন্তু সে রামহরির কথা বুঝে ল্যাজ উঁচু করে আগের দিকে দিলে লম্বা এক দৌড়। রামহরির সঙ্গে সুন্দরবাবু যখন পাহাড় থেকে নেমে জলের ধারে এসে দাঁড়ালেন, তখন আকাশের আলো তার উজ্জ্বলতা হারিয়ে ফেলছে ধীরে ধীরে। শিগগিরই দুটো ডুব দিয়ে নিন, আলো থাকতে থাকতেই আমাদের আবার জাহাজে গিয়ে উঠতে হবে। কিচ্ছু ভয় নেই রামহরি, আজ পূর্ণিমা, আজ অন্ধকার জব্দ। ওই শুনুন, কু দিয়ে জাহাজ আমাদের ডাকছে। ওই দেখুন, পাহাড়ের ওপর থেকে ওরা নেমে আসছে। সুন্দরবাবু জলের ভেতরে ঝাঁপিয়ে পড়ে একটা সুদীর্ঘ উচ্চারণ করলেন। তারপরে বললেন, বাহ, তোমাদের বাঘা দেখছি যে দিব্যি সাঁতার কাটছে। আমিও একটু সাঁতার নিয়ে নি। কি চমৎকার ঠান্ডা জল, দেহ যেন জুড়িয়ে গেল। জল কেবল ঠান্ডা নয়, নীলিমা মাখানো, সুন্দর, স্বচ্ছ। তলাকার প্রত্যেক বালুকণাটি পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এখানকার জলের মধ্যে কোনো অজানা রহস্য নেই। কাজেই সুন্দরবাবু মনের সুখে নির্ভয়ে সাঁতার কাটতে লাগলেন। দূর থেকে মানিক চিৎকার করল, উঠে আসুন সুন্দরবাবু, অত আর সাঁতার কাটতে হবে না, এখানকার সমুদ্রে হাঙর আছে। কি বললে? হাঙর? হ্যাঁ, তাই তো। এই কথা তো এতক্ষণ মনে হয়নি। বাবা, দরকার নেই আমার সাঁতার কেটে, দরকার নেই। তিনি তীরের দিকে ফিরলেন এবং সঙ্গে সঙ্গে অনুভব করলেন জলের ভেতর থেকে প্রাণপণে কে তার কোমর জড়িয়ে ধরলে। ওরে বাবা রে, হাঙর, হাঙর! জয়ন্ত, মানিক, রামহরি, আমাকে হাঙরে ধরেছে। রামহরি একটু তফাতে ছিল, কিন্তু সেইখান থেকে সে স্তম্ভিত নেত্রে দেখতে পেলে যে সুন্দরবাবুর দেহের সঙ্গে সংলগ্ন রয়েছে একটা সুদীর্ঘ ছায়া মূর্তি। সুন্দরবাবু পরিত্রাহী চিৎকার করে বললেন, বাঁচাও, আমাকে বাঁচাও! হাঙর নয়, এই যে একটা মানুষ, এই যে মরা! ওরে বাবা, এই যে ভূত, এই যে আমাকে জলের ভিতরে টানছে! ও জয়ন্ত, ও মানিক, আজ যে পারছি না, জ্যান্ত মরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে! বাঁচাও! বিমল, কুমার, জয়ন্ত ও মানিক তীরের মতো পাহাড় থেকে নেমে এলো। ভূতের নামে রামহরি এবারে শিউরে উঠল বটে, কিন্তু তখন সে দুর্বলতা সামলিয়ে নিয়ে বেগে সাঁতার কেটে সুন্দরবাবুর দিকে অগ্রসর হলো। কিন্তু সর্বাগ্রে সুন্দরবাবুর কাছে পড়ল গিয়ে বাঘা। তার চোখ দুটো জ্বলছে তখন তীব্র উত্তেজনায়। ডুবে মলাম, ডুবে মলাম! বাঁচাও, বাঁচাও! সুন্দরবাবু আবার একবার চেঁচিয়ে উঠলেন। তিনি বেশ অনুভব করলেন দুখানা অস্থিচর্মসার, কিন্তু লোহার মতো কঠিন এবং বরফের মতো ঠান্ডা কনকনে বাহু তাকে জড়িয়ে ধরে পাতালের দিকে টানছে, ক্রমাগত টানছে। দারুণ দারুণ ভয়ে আচ্ছন্ন হয়ে তিনি তার দিকে ভালো করে তাকাতে পারলেন না বটে, কিন্তু আবঝা আবঝা যেটুকু দেখতে পেলেন তাই হলো তার পক্ষে যথেষ্ট। সে হচ্ছে একটা মৃত মানুষের জীবন্ত মূর্তি।
আর তার চোখ দুটো হচ্ছে মরা মাছের মতো। রামহরি দু হাতে জল কেটে এগুতে এগুতে সভায় দেখলে বলে বিকট এক চিৎকারের সঙ্গে সঙ্গে সুন্দরবাবু হুশ করে ডুবে গেলেন এবং সেই মুহূর্তে বাঘাও দিলে জলের তলায় ডুব। ওদিকে বিমল, কুমার, জয়ন্ত ও মানিকও ততক্ষণে জলে ঝাঁপ দিয়ে এগিয়ে আসছে, কিন্তু তাদের বেশি দূরে এগিয়ে আসতে হলো না। হঠাৎ দেখা গেল সুন্দরবাবু আবার ভেসে উঠে প্রাণপণ সাঁতার কেটে তীরের দিকে ফিরে আসছেন। বাঘাও আবার ভেসে উঠেছে। রামহরি খুব কাছেই ছিল। সে দেখতে পেলে জলের উপরে খানিকটা রক্তের দাগ এবং বাঘার মুখও রক্তাক্ত। ব্যাপারটা বুঝে তারিফ করে সে বলল, বাহাদুর বাঘা, বাহাদুর বাঘা। বালির উপরে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে সুন্দরবাবু হাঁপাতে লাগলেন হাঁপড়ের মতো। কিন্তু সেই আশ্চর্য ও অসম্ভব মূর্তিটার আর কোনো পাত্তাই পাওয়া গেল না। সকলে ডাঙার উপরে উঠল। সুন্দরবাবু আর রামহরিও বাঘা ছাড়া সেই বিকট মূর্তিটাকে আর কেউ দেখেনি। সুতরাং আসল ব্যাপারটা কেউ বুঝতে পারলে না। বিমল জিজ্ঞাসা করলে, সুন্দরবাবু, আপনাকে কি হাঙড়ে ধরেছিল? না বিমল, তা হতে পারে না। ডাঙরে ধরলে উনি অমন অক্ষত দেহে ফিরে আসতেন না। সে কথা ঠিক, কিন্তু তবে কেউ কে জলের ভেতরে আক্রমণ করতে পারে? সুন্দরবাবু বেদম হয়ে খালি হাঁপান। এখন তার একটা বলার পর্যন্ত শক্তি নেই। বাঘা গম্ভীর মুখে এসে সুন্দরবাবুর সর্বাঙ্গ শুঁকে বোধহয় পরীক্ষা করে দেখে নিল তার দেহ অটুট আছে কিনা। পরীক্ষার ফল নিশ্চয়ই সন্তোষজনক হলো, কারণ ঘন ঘন ল্যাজ নেড়ে সে মনের আনন্দ প্রকাশ করতে লাগলো। অক্টোপাস। তাকে কি মানুষের মতো দেখতে? মোটেই নয়। তোমাকে কতটা বোঝাবার জন্য বরং বলা যায় তাকে দেখতে অনেকটা বিরাট ও অদ্ভুত মাকড়সার মতো। সমুদ্রের জলে তারা লুকিয়ে থাকে আর 8খানা পা দিয়ে জড়িয়ে শিকার ধরে মাংস রক্ত শুষে খায়। না বাবু না, আপনি যে কিংভূতকি মার্কা জানোয়ারের কথা বললেন, নিশ্চয়ই সেটা ভয়ঙ্কর, কিন্তু সুন্দরবাবুকে যে জড়িয়ে ধরেছিল তাকে দেখতে তো মানুষের মতো। কি যে বলো রামহরি, মানুষ জলচর জীব। বা জলের ভেতর থেকে আক্রমণ করে সে এতক্ষণ ধরে জলের তলাতেই ডুবে বসে থাকতে পারে? মানিক মুখ ফিরিয়ে দেখলে সেই বিশাল হ্রদের মতো জলরাশি একেবারে স্থির হয়ে রয়েছে। তাদের জাহাজ আর লাইফবোট ছাড়া আর তার উপরে কোনো জীবজন্তুর চিহ্ন মাত্র নেই। বিমল ঠিক কথাই বলেছে। সুন্দরবাবুকে যে আক্রমণ করেছিল সে নিশ্চয়ই মানুষ নয়। রামহরি দৃঢ়স্বরে বলল, না খোকা বাবু, আমি মিছে কথা বলিনি। সে মানুষ কিনা জানি না, কিন্তু তার চেহারা মানুষের মতো। সুন্দরবাবুর কোমর সে নিচ থেকে 2 হাতে আঁকড়ে ধরেছিল। কাঁচের মতো পরিষ্কার জলে তার হাত, পা, মুখ, দেহ বেশ দেখা যাচ্ছিল। এতক্ষণ পরে সুন্দরবাবু হাঁপ ছাড়া হলো সমাপ্ত। 2 হাতে ভর দিয়ে উঠে বসে তিনি বললেন, রামহরি কিছু ভুল বলছে না। আমাকে ধরেছিল একটা জ্যান্ত মরা মানুষ। জ্যান্ত মরা মানুষ? হ্যাঁ, আমি তাকে সচক্ষে দেখেছি, একেবারে আসল মরা। আমি তার হাতে ছোঁয়া পেয়েছি, একেবারে কনকনে অস্বাভাবিক ঠান্ডা, কিন্তু সে জ্যান্ত। তার হাতের চাপে আমার দম বন্ধ হয়ে আসছিল। মরা মাছের মতো স্থির 2 চোখে আমার দিকে সে তাকিয়েছিল। ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। জ্যান্ত মরা মানেই হচ্ছে পিশাচ। সুন্দরবাবু নিশ্চয়ই কোনো পিশাচের পাল্লায় পড়েছিলেন। ভাগ্যি ভালো আমার বাঘা ছিল বাবারে, তাই এই যাত্রায় কোনো গতিতে বেঁচে গেলেন। ওরে বাবা, বাঘার কাছে পিশাচও জব্দ। সুন্দরবাবু কৃতজ্ঞ দৃষ্টিতে বাঘার দিকে তাকিয়ে বলল, বাঘা, আয় রে, আমার কাছে আয়। তুই যে কি রত্ন, এতদিনে আমি চিনতে পারিনি। এবার থেকে আর তোকে আমি কিচ্ছু বলবো না। তোকে ভালো ভালো খাবার খেতে দেব। হ্যাঁ, খাসা কুকুর, লক্ষ্মী কুকুর। সুন্দরবাবু, আপনি নিশ্চয়ই মৎস্য নারী আর নাগকন্যার গল্প শুনেছেন। সুন্দরবাবু বেশ বুঝলেন যে মানিকের মাথায় নতুন কোনো দুষ্ট বুদ্ধির উদয় হয়েছে।
তার পেছনে লাগা হচ্ছে তার চিরকালের স্বভাব। বললেন, শুনেছি, কি হয়েছে তা? আমার বোধ হয় কোনো মৎস্যনারী কি নাগকন্যা আপনাকে ধরে নিয়ে যেতে এসেছিল। আমাকে ধরে নিয়ে গিয়ে সে কি করতো? বিয়ে করতো? আপনাকে দেখে তার পছন্দ হয়েছিল কিনা তাই জন্যই। চোপড়াও মানে চোপড়াও, তোমার মতো তেদর আমি জীবনে আর দেখিনি। আমার হাতে একদিন তুমি মার খাবে যেন। বিমল গম্ভীর মুখে ভাবতে ভাবতে বলল, জয়ন্তবাবু, আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন? কিচ্ছু না, কেবল এইটুকু বুঝতে পারছি সুন্দরবাবুর চোখের ভ্রম হয়েছে। সুন্দরবাবুর আর রামহরি দুজনেরই একসঙ্গে চোখের ভ্রম হলো। ড্রাগনের দুঃস্বপ্ন মামলার ফলেই আজ আমরা এখানে এসেছি। সেই মামলাটার কথা ভেবে দেখুন, লোকের পর লোক দেখতে লাগলো শূন্য পথে ছায়ামূর্তির মতো কে উড়ে যায়। তারা সকলে কি ভুল দেখেনি? জ্যান্ত মরা পিশাচ, সে আবার বাস করে জলের তলায়। বলেন কি মশাই, এসব কি বিশ্বাস করবার কথা? বিশ্বাস আপনাকে কিছুই করতে বলছি না জয়ন্তবাবু, কিন্তু আমার মত হচ্ছে এ ব্যাপারটার মধ্যে কোনো অলৌকিক বা অসাধারণ রহস্য থাকলেও থাকতে পারে। জীবনে অনেকবারই আমাকে আর কুমারকে এমন সব ঘটনার মধ্যে গিয়ে পড়তে হয়েছে যা অলৌকিক ছাড়া আর কিছুই নয়। বলতে কি, অলৌকিক ব্যাপার দেখে দেখে এখন আমাদের গা শোয়া হয়ে গেছে। আর এটাও ভুলবেন না যে আমরা সকলেই চলেছি কোনো এক অজানা দেশে অলৌকিক দৃশ্য দেখবারই আশায়। এখন আমরা সেই অমৃত দ্বীপের খুব কাছে এসে পড়েছি। আজ হয়তো এখান থেকেই অলৌকিক রহস্যের আরম্ভ হলো। ওই শুনুন শুনুন, জাহাজ থেকে আবার আমাদের ডাকছে। সন্ধ্যাও হয়েছে, আর এখানে নয়। পাম জাতীয় একদল গাছের ফাঁক দিয়ে পূর্ণিমা চাঁদের মুখ উঁকি মারছিল সকৌতুকে। জলে স্থলে শূন্যে সর্বত্রই জ্যোৎস্নার রূপরেখা পড়েছে ছড়িয়ে, এবং দিনের সঙ্গে রাতের ভাব হয়েছে দেখে অন্ধকার আজ যেন ভয়ে নিজ মূর্তি ধারণ করতে পারছে না। সকলে একে একে লাইফ বোটে গিয়ে উঠল। হ্রদের স্বচ্ছ জল ভেদ করে চাঁদের আলো নেমে গিয়েছে নিচের দিকে, কিন্তু তাদের দৃষ্টি সেখানে যাকে খুঁজছিল তাকে দেখতে পেলে না। তবু একটা ভয়াবহ অসম্ভবের সম্ভাবনা হ্রদের নীলিমাকে করে রেখেছিল রহস্যময়। চাঁদের বাতি নিভিয়ে দিয়ে এলো অরুণ প্রভাত। মহাসাগরকে আলোময় করে সে পূব আকাশে এঁকে দিল তরুণ সূর্যের রক্ত তিলক। জাহাজ বেগে ছুটেছে অমৃত দ্বীপের উদ্দেশ্যে। ডেকের উপরে মর্নিং ওয়াক করতে করতে সুন্দরবাবু জাহাজের রেলিং ধরে একবার দাঁড়ালেন, এবং তৎক্ষণাৎ তার চোখ দুটো চমকে উঠল। উত্তেজিত স্বরে তিনি ডাকলেন, জয়ন্ত, মানিক, বিমল বাবু, কুমার বাবু। সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সুন্দরবাবুর জোর তলবে সেখানে ছুটে এলো সবাই। সুন্দরবাবু বিবর্ণ মুখে সমুদ্রের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। জাহাজের পাশেই নীল জলে ভাসছে মানুষের একটা রক্তহীন সাদা মৃতদেহ। তার ভাবহীন নিষ্ফলক বিস্ফারিত দুটি চোখ শূন্য দৃষ্টিতে চেয়ে আছে জাহাজের দিকে। তার আড়ষ্ট দেহে বিন্দু মাত্র জীবনের চিহ্ন নেই বটে, কিন্তু কি আশ্চর্য, স্রোতের বিরুদ্ধে বেগমান জাহাজের সঙ্গে যেন সেটা ভেসে চলেছে শোঁ শোঁ করে। হতভম্ব মুখে জয়ন্ত বলল, আমি কি স্বপ্ন দেখছি? বিমল কিছু বলল না। রেলিংয়ের ওপরে ঝুঁকে পড়ে আরো ভালো করে মূর্তিটাকে দেখতে লাগলো। সুন্দরবাবু তিক্ত স্বরে বললেন, ওই কি তোমার মৎস্যনারী? দেখেছো, ওটা একটা বুড়ো চীনে ম্যানের মরা। ওই কাল আমাকে আক্রমণ করেছিল। নিশ্চয়ই ও বোম্বেটে জাহাজের যাত্রী ছিল। কালকে টাইফুনে জলে ডুবে মারা পড়েছে। মারা পড়েছেই বটে, তাই স্রোতের উল্টো মুখে এগিয়ে চলেছে কলের জাহাজের সঙ্গে পাল্লা দিতে দিতে। রামহরি কাঁপতে কাঁপতে বলল, সকলে রাম নাম করো, সকলে রাম নাম করো, রাম নাম করো। ও পিশাচ আমাদের রক্ত খেতে চায় গো, ও পিশাচ আমাদের রক্ত খেতে চায়। বিমল, তাও সাধুদের কথা স্মরণ করো, যারা শিয়েন বা অমর হয়। জলে স্থলে শূন্যে তাদের গতি হয় অবাধ। আমরা হয়তো অমৃত দ্বীপের কোনো শিয়েনকেই আজ চোখের সামনে স্পষ্ট দেখেছি। আজকের যুগে ওসব
আজগুবি কথা মানি কি করে? না মেনেও তো উপায় নেই জয়ন্তবাবু, তাই না? ড্রাগনের দুঃস্বপ্ন মামলার সময়ে আমি কি আপনাকে মনে করিয়ে দিইনি যে কাশীর ত্রৈলঙ্গ স্বামী কত শত বৎসর বেঁচেছিলেন তা কেউ বলতে পারে না? সময়ে সময়ে তারও দেহ বছরের পর বছর ধরে গঙ্গা জলে ভেসে ভেসে বেড়াত। ত্রৈলঙ্গ স্বামীর কথা তো পৌরাণিক কথা নয়, আধুনিক যুগেরই কথা। বিমলবাবু, আপনার বিরুদ্ধে কিছু বলার মতো যুক্তি খুঁজে পাচ্ছি না। আর চোখের সামনে যা স্পষ্ট দেখছি তাকে উড়িয়ে দেবার শক্তিও আমার নেই। কিন্তু আমার মনে হচ্ছে আমরা সবাই একসঙ্গে পাগল হয়ে গেছি। এও কি সম্ভব? বেগবান অথচ আড়ষ্ট নিশ্চেষ্ট মৃতদেহ ছোট আধুনিক কালের জাহাজের সঙ্গে, এর পরেও আর বিশ্বাস করব কিসে? এখন অচল পাহাড়কেও চলতে দেখলে আমি বিস্মিত হব না। ওসব তর্ক থ্রো করুন মশাই, থ্রো করুন। আমার কথা হচ্ছে, সিয়েনরা কি মানুষের মাংস খায়? নইলে ও কাল আমাকে আক্রমণ করেছিল কেন? বোধহয় ও আমাদের উদ্দেশ্য জানতে পেরেছে, ও তাই বোধহয় বাধা দিতে চায়, আমাদের আক্রমণ করতে চায়। তাই নাকি? বলেই সুন্দরবাবু এক ছুটেই নিজের কামরায় গিয়ে একটি বন্দুক নিয়ে ফিরে এলেন। আপনি কি করতে চান সুন্দরবাবু? আমি দেখতে চাই অমৃতদ্বীপে যারা থাকে তারা কেমন ধারা অমর। আমি দেখতে চাই ওই জ্যান্ত মরাটা বন্দুকের গরমাগরম বুলেট হজম করতে পারে কিনা। বলছি পিশাচকে ঘটাবেন না বাবু, পিশাচকে ঘটাবেন না। কিসে কি হয় বলা তো যায় না। আরে রেখে দাও তোমার পিশাচ পিশাচ, পুলিশের কাজই হচ্ছে যত নড়ো পিশাচ বধ করা। এই বলে সুন্দরবাবু বন্দুক তুলে সেই ভাসন্ত দেহটার দিকে লক্ষ্য স্থির করলেন। ফল কি হয় দেখবার জন্য সকলে অপেক্ষা করতে লাগল। সুন্দরবাবু তার অটোমেটিক বন্দুক ছুড়লেন। 1 সেকেন্ডের মধ্যে সেই সাংঘাতিক আধুনিক মারণাস্ত্রের গর্ভ থেকে বেরিয়ে এলো হুড়হুড় করে অনেকগুলো গুলির ঝড়। কিন্তু মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে ভাসন্ত সেই আশ্চর্য জীবিত বা মৃত দেহটা জলের তলায় অদৃশ্য হলো। সুন্দরবাবু বন্দুক নামিয়ে বললেন, আমার লক্ষ্য অব্যর্থ। বেটার গা নিশ্চয়ই ঝাঁঝরা হয়ে গেছে। আমার মনে হয় গুলি লাগবার আগেই ও আপত্তা সমুদ্রে ডুব মেরেছে। আমারও সেই বিশ্বাস। মরাটা খালি জ্যান্ত নয়, বেজায় ধূর্ত। ও হয়তো এখন ডুব সাঁতার দিচ্ছে। আর রাম 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 রাম। পিশাচকে ঘাটিয়ে ভালো কাজ হলো না, পিশাচকে ঘাটিয়ে ভালো কাজ হলো না। অমরই বলো, জ্যান্ত মরাই বলো, আর পিশাচি বলো, অটোমেটিক বন্দুকের কাছে কোনো বাবাজির কোনো ওস্তাদি খাটবে না। এতক্ষণে বেটার দেহ ভেঙে গুঁড়ো হয়ে অতলে তলিয়ে গেছে। কিন্তু সুন্দরবাবুর মুখের কথা ফুরুতে না ফুরুতেই সেই রক্তশূন্য সাদা দেহটা হুশ করে আবার ভেসে উঠল। তার মুখে ভয়ের বা রাগের কোনো চিহ্ন নেই। তার ভাবহীন ও পলকহীন চোখ দুটো আগেকার মতোই বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে জাহাজের দিকে। রামহরি আর সেই দৃশ্য সইতে পারলে না। উঠে কি পড়ি কি মারি করে দৌড়ে পালিয়ে গেল। ও সুন্দরবাবু, এখন আপনার মত কি? দেখছেন মরাটা এখনো অটুট দেহে বেঁচে আছে। প্রথমটা সুন্দরবাবু রীতিমতো হতভম্ব হয়েছিলেন, কিন্তু তারপরেই সে ভাব সামনে নিয়ে বললেন, তবে তবে আমার টিপ ঠিক হয়নি। রসো, এইবারে দেখাচ্ছি মজাটা। আরে আরে, বন্দুক তুলতে না তুলতেই ব্যাটা যে আবার ডুব মারলে। এমন ধরিবাজ মরা তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, কিন্তু যাবে কোথায়? এই আমি বন্দুক বাগিয়ে রইলাম, উঠেছে কি গুলি করেছি। আমার সঙ্গে কোনো চালাকি খাটবে না বাবা। কিন্তু দেহটা আর ভেসে উঠল না। সুন্দরবাবু তার প্রস্তুত বন্দুক নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরে বললেন, না, হতভাগা গুলি খেতে রাজি নয়, সরে পড়ে প্রাণ বাঁচিয়েছে। জয়ন্তর মুখ গম্ভীর। সে চিন্তিতভাবে বলল, আচ্ছা দেখলাম, লোকের কাছে বললে আমাদের পাগল বলে ঠাট্টা করবে। বিমলবাবু, জানি না অমৃতদ্বীপ কেমন ঠাঁই, কিন্তু সেখানে যারা বাস করে তাদের চেহারা কি ওই ভাসন্ত দেহটার মতো? বিমল মাথা নেড়ে বলল, আমিও জানি না।
আমার কিন্তু কেমন ভয় ভয় করছে। ভয়? ভয়কে আমরা চিনি না। ভয় আমাদের কাছে আসতে ভয় পায়। ভয় নেই কুমারবাবু, আমিও ভীরু নই। এমন আজগুবি ভুতুরে দৃশ্য দেখে আমার বুকটা ছ্যাঁত ছ্যাঁত করছে বটে, কিন্তু সেটা হচ্ছে মানুষের সংস্কারের দোষ। আমাকে কাপুরুষ ভাববেন না, দরকার হলে আমি ভূত প্রেত দৈত্য দানবের সঙ্গেও হাতাহাতি করতে রাজি আছি। কুমার বাধা দিয়ে মানিককে একখানা হাত চেপে ধরে বলল, আমি মাপ চাইছি মানিকবাবু, আমি আপনাকে কাপুরুষ মনে করি না। তা কুমার বাবু, আপনি আমাকে ভীতুই ভাবুন আর কাপুরুষই ভাবুন, আমি কিন্তু একটা স্পষ্ট কথা বলতে চাই। বলুন। স্পষ্ট কথা শুনতে আমি ভালোবাসি। আমি আর অমৃত দ্বীপে গিয়ে অমরলতার খোঁজ টোজ করব না। করবেন না? না 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 না, নিশ্চয়ই না। আমি অমর হতে চাই না। অমরলতার খোঁজ করা তো দূরের কথা, আপনাদের দ্বীপের মাটি পর্যন্ত মারাতে রাজি নই আমি। কেন? জয়ন্তের কথাটা আমার মনে লাগছে। অমৃত দ্বীপে যারা থাকে নিশ্চয়ই তারাও হচ্ছে জ্যান্ত মরা। মরা যেখানে জ্যান্ত হয় সেই দেশকে আমি ঘেন্না করি। থু থু, আমি জাহাজ থেকে নামবই না। কিন্তু তারা যদি জাহাজে ওঠে আপনার সঙ্গে ভাব করতে আসে তাহলে? কি আমার সঙ্গে ভাব করতে আসবে? ইস, তা আসতে হয় না, আমাদের বন্ধু আছে কি জন্য। হ্যাঁ, কিন্তু যেতে দিন সব ছাই কথা। এখন কেবিনের ভিতরে চলুন, খিদের চোটে আমার পেট চোচো করছে। এইটুকুই হচ্ছে আমাদের সুন্দরবাবুর মস্ত বিশেষত্ব। হাজার ভয় পেলে উনি খিদে ভোলেন না। হয়তো মৃত্যুকালে উনি অন্তত 1 ডজন লুচি আর একটা গোটা ফাউল রোস্ট খেতে চাইবেন। সুন্দরবাবু খ্যাক খ্যাক করে উঠে বললেন, মানিক, ফের তুমি ফ্যাচ ফ্যাচ করছো, ফাজিল ছোকরা কোথাকার। লিটল ম্যাজেস্টিক জল কেটে সমুদ্রের নীল বুকে সাদা ফেনার উচ্ছ্বাস রচনা করতে করতে এগিয়ে চলেছে। মেঘশূন্য নীলাকাশ থেকে ঝরে পড়ছে পরিপূর্ণ রৌদ্র। ক্রমে রোদের আঁচ কমে এলো। সূর্যের রাঙা মুখ পশ্চিম আকাশ দিয়ে নামতে লাগলো নিচের দিকে। কুমার ডেকের উপরে এসে দেখলে পূর্ব দিকে তাকিয়ে বিমল চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তার কাছে গিয়ে বলল, কি শুনছো বিমল? মহাসাগরের চিরন্তন সঙ্গীত? আমি কিছুই শুনছি না ভাই। আমি এখন পূর্ব দিকে একটা দৃশ্য দেখবার চেষ্টা করছি। সূর্যাস্তের দেরি নেই, এখন তো রঙিন দৃশ্যপট খুলবে পশ্চিম আকাশে। আজ প্রতিপদ চাঁদও আসবে খানিক পরে। তবে পূর্ব দিকে এখন তুমি কি দেখবার আশা করো? যে আশায় এত দূর এসেছি। মানে? কুমার, এইমাত্র দূরবীনে দেখলাম পূর্ব দিকে একটি পাহাড়ে ঘেরা দ্বীপকে। তার একদিকে রয়েছে পাশাপাশি 5টি শিখর। আমি সেই দিকেই তাকিয়ে আছি। খালি চোখে ওকে দেখা যাচ্ছে, কিন্তু তুমি ভালো করে দেখতে চাও তো এই নাও দূরবীন। কুমার বিপুল আগ্রহে দূরবীনটা নিয়ে তাড়াতাড়ি চোখে তুলে অবাক হয়ে দেখলে বিমলের কথা সত্য। ছোট্ট একটি দ্বীপ, তার পায়ে উছলে পড়ে নমস্কার করে বয়ে যাচ্ছে সমুদ্রের চঞ্চল ঢেউ, এবং তার মাথার উপরে চড়ছে আকাশের পটে চলচ্চিত্রের মতো সাগর কপোতেরা। পশ্চিম আকাশের রক্ত সূর্য যেন নিজের পুঁজি নিঃশেষ করে সমস্ত কিরণমালা জড়িয়ে দিয়েছে ওই দ্বীপবাসী শ্যামল শৈল শ্রেণীর শিখরে। হঠাৎ দেখলে মনে হয় ও যেন মায়াদ্বীপ। চোখকে ফাঁকি দিয়ে ও যেন এখনই ডুব মারতে পারে অতল নীল সাগরে। ততক্ষণে জয়ন্ত ও মানিকের সঙ্গে সুন্দরবাবুও জাহাজের ধারে এসে দাঁড়িয়েছেন, এবং রামহরির সঙ্গে এসেছে বাঘাও। দ্বীপটিকে খালি চোখে দেখা যাচ্ছিল। সকলে কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে রইল। ওহে বিমল, দ্বীপটি তো দেখছি একরকম পাহাড়ে মোড়া বললেই হয়। পাহাড়ের গা একেবারে খাঁড়া হয়ে উঠে গিয়েছে ওপর দিকে অনেকখানি। ও দ্বীপ যেন পাহাড়ের উঁচু পাঁচিল তুলে সমস্ত বাইরের জগৎকে আলাদা করে দিয়েছে। ওর ভিতরে যেন বাইরের মানুষের প্রবেশ নিষেধ। ও দ্বীপে ঢোকবার পথ কোন দিকে? বিমল পকেট থেকে অমৃত দ্বীপের নকশা বার করে বলল, এই দেখো, দ্বীপের উত্তর পশ্চিম কোণে 5 পাহাড়ের সবচেয়ে উঁচু শিখরওয়ালা পাহাড়টার দিকে দেখো। এই যে দ্বীপের ভিতর থেকে
একটি নদী পাহাড় ভেদ করে সমুদ্রের উপরে এসে পড়েছে। আমাদের দ্বীপে ঢুকতে হবে ওই নদীতেই নৌকা বেয়ে। আমি আগে থাকতেই জানিয়ে রাখছি, আমায় যেন জাহাজ থেকে নামতে বলা না হয়। কেমন রামহরি, তুমিও তো আমার দলেই? রামহরি প্রথমটা চুপ করে রইল, তারপরে মাথা নাড়তে নাড়তে বলল, তা হয় না মশাই, খোকা বাবুরা যদি নামেন আমাকেও নামতে হবে। সে কি হে রামহরি, ও দ্বীপ যে পিশাচদের দ্বীপ, ওখানে যারা মরে যায় তারাও চলে বেড়ায়। খোকা বাবুদের জন্য আমি প্রাণও দিতে পারি। সূর্য অস্ত গেল। জাহাজ তখন দ্বীপের খুব কাছে। ঘনিয়ে উঠল সন্ধ্যার অন্ধকার। জাহাজ শৈল দ্বীপের পঞ্চশিখরের তলায় গিয়ে দাঁড়ালো। সমুদ্রের পাখিরা তখন নীরব। আকাশ আসরেও লক্ষ লক্ষ তারা প্রতিপদের চন্দ্রের জন্য মৌন অপেক্ষায়। দ্বীপের ভেতর থেকেও কোনো রকম জীবনের সাড়া পাওয়া যাচ্ছে না। সমুদ্র কিন্তু সেখানেও বোবা নয়। তার কল্লোলকে শোনাচ্ছে স্তব্ধতার বীণায় অপূর্ব এক গীতধ্বনির মতো। তারপরে ধীরে ধীরে চাঁদ উঠল। অন্ধকারের কালো নিকষ রূপালী আলোয় ঢেউ খেলিয়ে। বিমল বললে, জয়ন্তবাবু, দ্বীপে ঢোকবার নদীর মুখেই আমাদের জাহাজ নোঙর করেছে। এখন যদি বোটে করে আমরা একবার দ্বীপের ভিতরটা ঘুরে আসি। কি সর্বনাশ, এই রাত্রে? লুকিয়ে খবরাখবর নেওয়ার পক্ষে রাত্রি তো ভালো সময় মানিক। চাঁদের ধবধবে আলো রয়েছে, আমাদের কোনো অসুবিধা হবে না। আজ আমরা দ্বীপের খানিকটা দেখেই ফিরে আসব। আমি, কুমার আর জয়ন্তবাবু ছাড়া আজ আর কারোর যাবার দরকার নেই। ফিরে আসার পর কাল সকালে আমাদের আসল অভিযান শুরু হবে। মানিক নারাজের মতো মুখের ভাব করে বলল, কিন্তু যদি আপনারা কোনো বিপদে পড়েন? বিপদের সম্ভাবনা দেখলেই সরে পড়ব, নয়তো একসঙ্গে তিনজনেই বন্দুক ছুঁড়ে সংকেত করব। উত্তরে আপনারাও বন্দুক ছুঁড়ে আমাদের জানিয়ে জাহাজের নাবিকদের নিয়ে সদল বলে দ্বীপের ভিতরে প্রবেশ করবেন। চন্দ্রালোকের স্বপ্নজাল ভেদ করে তাদের নৌকা ভরে চলল দ্বীপের নদীতে নাচতে নাচতে। নৌকার দাঁড় টানছে বিমল ও জয়ন্ত, হাল ধরেছে কুমার। চুপি চুপি কাজ ছাড়বে বলে তারা নাবিকদেরও সাহায্য নেয়নি। খানিকক্ষণ নদীর দুই তীরেই দেখা গেল পাহাড়েরা দাঁড়িয়ে আছে চিরস্তব্ধ প্রহরীর মতো। ঘণ্টাখানেক পরে তারা পাহাড়ের এলাকা পার হয়ে গেল। দুই তীর তখন চোখে পড়ল। মাঝে মাঝে খোলা জায়গা, মাঝে মাঝে ছোট বড় জঙ্গল ও অরণ্য। চাঁদের আলো দিকে দিকে নানা রূপের কত মাধুরীর ছবি এঁকে রেখেছে, কিন্তু সেদিকে আকৃষ্ট হলো না তখন তাদের দৃষ্টি। দ্বীপের কোথাও যে কোনো মানুষের চোখ এই সৌন্দর্য উপভোগ করছে তার প্রমাণও তারা পেল না। এ দ্বীপ যেন একেবারে জনহীন। এ যেন সবুজ ক্ষেত্র, বৃহৎ বনস্পতি ও আকাশ ছোঁয়া পাহাড়ের নিজস্ব রাজত্ব। জয়ন্ত বলল, বিমলবাবু, এই যদি আপনার অমৃতদ্বীপ হয় তাহলে বলতে হবে যে এখানকার অমররা হচ্ছে অশরীরী। বিমল হঠাৎ বলল, কুমার, নৌকোর মুখ তীরের দিকে ফেরাও। কেন? ডাঙায় নেমে দ্বীপের ভিতরটা ভালো করে দেখতে চাই। কিন্তু নৌকা থেকে বেশি দূরে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? বিমল কি জবাব দিতে গিয়ে চমকে থেমে পড়ল। আচম্বিতে অনেক দূর থেকে জেগে উঠল বহু কণ্ঠে এক আশ্চর্য সঙ্গীত। সে গানে পুরুষের গলাও আছে, মেয়ের গলাও আছে। গানের ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু বিচিত্রতার সুর। গানের ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু বিচিত্রতার সুর অপূর্ব মিষ্টতায় মধুময়। কুমার চমৎকৃত কণ্ঠে বললে, ও কারা গান গাইছে? ও গান আসছে কোত্থেকে? বিমল নদীর বাম তীরের দিকে তাকিয়ে দেখল। প্রথমটা খোলা জমি, তারপরে অরণ্য। সে বলল, মনে হচ্ছে গান আসছে ওই বনের ভিতর থেকে। নৌকো তীরের দিকে নিয়ে চলো কুমার। কারা ও গান গাইছে সেটা না জেনে ফেরা হবে না। খানিক পরে নৌকা তীরে গিয়ে লাগলো। বিমল, কুমার ও জয়ন্ত নিজের বন্দুক নিয়ে ডাঙায় নেমে পড়ল। বিমল বলল, খুব সাবধানে, চারিদিকে নজর রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তারা ধীরে ধীরে অগ্রসর হলো নরম ঘাসে ঢাকা এক মাঠের ওপর দিয়ে। সেই অদ্ভুত সম্মিলিত সঙ্গীতের স্বর স্তরে স্তরে ওপরে আরো ওপরে উঠছে।
এবং তার ধ্বনি জাগিয়ে দিচ্ছে বহু দূরের প্রতিধ্বনিকে। সে যেন এক অপার্থিব সঙ্গীত, ভেসে আসছে নিশীথ রাতের রহস্যময় বুকের ভেতর থেকে। যখন তারা বনের কাছে এসে পড়েছে, কুমার হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে চকিত স্বরে বলল, বিমল, বিমল, পিছনে কারা আসছে দেখো। বিমল ও জয়ন্ত একসঙ্গে ফিরে দাঁড়িয়ে স্তম্ভিত নেত্রে দেখলে নদীর দিক থেকে সার বেঁধে এগিয়ে আসছে বহু বহু মূর্তি। সংখ্যায় তারা 500-600 কম হবে না। বিমল মহাবিস্ময়ে বলল, নদীর ধারে তো জনপ্রাণী ছিল না, কোত্থেকে ওরা আবির্ভূত হলো? যেন আকাশ থেকে সত্য পতিত এই জনতার দিকে তারা তাকিয়ে রইল আড়ষ্ট নেত্রে। চাঁদের আলোয় দূর থেকে মূর্তিগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু তাদের মনে হলো মূর্তিগুলো মানুষের মূর্তি হলেও প্রত্যেকের ভাবভঙ্গি অত্যন্ত অমানুষিক। যে দল এগিয়ে আসছে তার ভেতরকার প্রত্যেক মূর্তিটাই যেন মানুষের মতো, দেখতে কলের পুতুলের মতো। কেবল চলছে তাদের পাগুলো, কিন্তু দেহের ওপরের অংশ একেবারেই কাঠের মতো আড়ষ্ট। তাদের হাত দুলছে না, মাথাগুলো এদিক ওদিক কোনো দিকেই ফিরছে না। আশ্চর্য, দূর থেকে কেবল এইটুকুই বোঝা গেল আর দেখা গেল খালি খালি শত শত চোখে স্থির আগুনের মতো উজ্জ্বল দৃষ্টি। কিন্তু অগ্নি উজ্জ্বল এই সব দৃষ্টি এবং এই সব আড়ষ্ট দেহের চলন্ত পদের চেয়েও অস্বাভাবিক কেমন একটা অজানা অচেনা ভাব মূর্তিগুলোর চারদিক থেকে যেন এক ভুতুড়ের রহস্য সৃষ্টি করেছে। কুমার শিউরে উঠে তাড়াতাড়ি নিজের বন্দুক তুললে। বিমল বলল, বন্ধু, অকারণ নরহত্যা করে লাভ নেই। নরহত্যা নয় বিমল, আমি প্রেত হত্যা করব। রামহরি ঠিকই বলেছে, এ হচ্ছে পিশাচের দ্বীপ, এখানে মানুষ থাকে না। কুমার, পাগলামি করো না। পাগলামি? ওরা কারা? এইমাত্র দেখে এলাম নদীর ধারে জনপ্রাণী নেই, তবু ওরা কোত্থেকে আবির্ভূত হলো? ওরা মাটি খুঁড়ে গুজিয়ে উঠলো না আকাশ থেকে খসে পড়লো? ওদের আর কাছে আসতে দেওয়া উচিত নয়। বন্দুক ছোড়ো বিমল, বন্দুক ছোড়ো। কি হবে বন্দুক ছুড়ে? ওরা যদি একসঙ্গে আক্রমণ করে তাহলে বন্দুক ছুড়েও আমরা আত্মরক্ষা করতে পারবো না। উল্টে বন্দুকের শব্দে সজাগ হয়ে দ্বীপের সমস্ত বাসিন্দা এদিকে ছুটে আসতে পারে। বিমলবাবু, কি আশ্চর্য ব্যাপার! প্রায় 500 লোক মাটির উপরে একসঙ্গে পা ফেলে এগিয়ে আসছে, তবু কোনো রকম পায়ের আওয়াজই শোনা যাচ্ছে না। কেউ কি সম্ভব? না নাকি আমরা কালা হয়ে গেছি? বিমল, বিমল, তবে কি বিনা বাধায় আমাদের আত্মসমর্পণ করতে হবে? না বন্ধু, এতে আমি রাজি নই। না, আত্মসমর্পণ করবো কেন? আমরা ছুটে ওই বনের ভিতরে গিয়ে ঢুকবো। তবে ছোট, ওরা যে এসে পড়লো। কিন্তু যারা গান গাইছে তার ওই বনের ভিতরেই আছে। শেষকালে যদি আমরা দুদিক থেকে আক্রান্ত হই? বিমল চটপট চারদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, মূর্তিগুলো আসছে পশ্চিম দিক থেকে, আর গানের আওয়াজ আসছে পূর্ব দিক থেকে। পূর্ব দক্ষিণ কোণে রয়েছে বন। চলুন চলুন, আমরা ওই দিকে দৌড় দিই। পূর্ব দক্ষিণ কোণ লক্ষ্য করে তিনজনেই বেগে দৌড়তে লাগলো। খানিকক্ষণ পরে বন ও মাঠের সীমারেখায় এসে দাঁড়িয়ে পড়ে তারা একবার পেছনে ফিরে তাকিয়ে দেখল সেই বিচিত্র মূর্তির বৃহৎ দল দ্রুত বেগে তাদের অনুসরণ করেনি। তাদের গতি একটুও বাড়েনি। তারা যেমনভাবে অগ্রসর হচ্ছিল এখনও ঠিক সেইভাবে এগিয়ে আসছে, যেন তাদের কোনো তাড়া নেই। তফাতের মধ্যে খালি এই যে তারা এখনও আসছে পূর্ব এবং দক্ষিণ দিক থেকে। বিমল আশ্চর্য হয়ে বলল, ওরা যে আমাদের পিছনে পিছনে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কিন্তু ব্যাপার কি বলো দেখি কুমার? ওরা তো এতটুকু তাড়াহুড়ো করছে না। রাহু যেমন নিশ্চয়ই চাঁদকে গ্রাস করতে পারবে জেনেও এগুতে থাকে ধীরে ধীরে, ওরা অগ্রসর হচ্ছে সেইভাবেই, যেন ওরা জানে যে যত জোরেই পা চালাই ওদের কবল থেকে কিছুতেই যেন আমরা পালাতে পারবো না। ওদের ধরন ধারণ দেখলে মনে হয় যেন নিশ্চিন্ত মৃত্যুর দল মূর্তি ধারণ করে নিঃশব্দে এগিয়ে আসছে আমাদের দিকে। ওরা কারা তো জানি না, কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। এখন দেখছি সঙ্গীদের জাহাজে রেখে এসে ভালো কাজ করিনি। এই রহস্যময় দ্বীপে অদৃষ্টে কি আছে জানি না,
কিন্তু চলুন চলুন আমরা বনের ভিতরে গিয়ে ঢুকি। আর এক দৌড়ে তারা মাঠ ছেড়ে বনের ভেতরে গিয়ে পড়ল। বন সেখানে খুব ঘন নয়, গাছগুলোর তলায় তলায় ও ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে খানিক কালো ও খানিক আলোর খেলা। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে ফুটে উঠেছে আলো কালো মাখা পথের রেখা, এবং দূর থেকে তখনও ভেসে আসছিল সেই বিচিত্র সঙ্গীতের তাল। এখন আমরা কোন দিকে যাব? দক্ষিণ পূর্ব দিকে। আরো খানিক এগিয়ে গিয়ে তারপর আবার আমরা নদীর দিকে ফেরার চেষ্টা করব। বিমলের মুখের কথা শেষ হতেই সারা অরণ্য যেন চমকে উঠল। কে এক পৈশাচিক হো হো অট্টহাস্যে। তাদের আশপাশ, সম্মুখ, পেছন থেকে ছুটল হাসির হরহার পর হররা। সেই বিকট হাসির স্রোত বইছে যেন পায়ের তলা দিয়ে। সে হাসি যেন ঝরে ঝরে পড়ছে শূন্যতল থেকে। সে হাসির ধাক্কায় যেন চঞ্চল হয়ে উঠল বনব্যাপী আলোর রেখা, কালোর রেখা। বিমল, কুমার ও জয়ন্ত উদ্ভ্রান্তের মতো চতুর্দিক ঘুরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু কোনো দিকেই দেখা গেল না জনপ্রাণীকে। জয়ন্ত বলল, কারা হাসে? কোথা থেকে হাসে? কেন হাসে? কুমার ও বিমল এখনো পাগলের মতো এ গাছ ও গাছের দিকে ছুটে যায়। কখনো ডাইনে, কখনো বাঁয়ের ঝোপঝাড়ের ওপরে বন্দুকের কুঁদো দিয়ে বারবার আঘাত করে, কিন্তু কোথাও কেউ নেই। অথচ অট্টহাসির তরঙ্গের পর তরঙ্গ আসছে প্রতি ঝোপের ভেতর থেকে, প্রতি গাছের আড়াল থেকে। এই অদ্ভুত হাসির জন্ম যেন সর্বত্রই। যেমন আচম্বিতে জেগেছিল, তেমনি হঠাৎ আবার থেমে গেল হাসির হুল্লোড়। কেবল শোনা যেতে লাগলো সুদূরের সঙ্গীত লহরী। বিমল কান পেতে শুনে বলল, জয়ন্তবাবু, এবারে কেবল গান নয়, আর একটা শব্দ শুনতে পাচ্ছেন? বনময় ছড়ানো শুকনো পাতার উপরে পড়ছে যেন যেন তালে তালে শত শত পা। বোধহয় মাঠের বন্ধুরা বনে ঢুকছে, কিন্তু 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 এবারে তারা নিঃশব্দে আসছে না। ছোট কুমার, যত জোরে পারো ছোট। আবার জাগ্রত হলো বহু কণ্ঠে সেই ভীষণ অট্টহাস্য। কিন্তু কোন দিকে ছুটবো বিমল? দূরে শত্রুদের পদশব্দ, আশেপাশে শত্রুদের পাগলা হাসির ধুম, চারিদিকে অদৃশ্য শত্রু। কোন দিকে যাব ভাই? সামনের দিকে, সামনের দিকে। শত্রুরা দৃশ্যমান হলে বন্দুক ছুটবে। তিনজনে আবার ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো, এবং তাদের সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো যেন সেই বেয়ারা হাসির আওয়াজ। এইটুকু কেবল বোঝা গেল যে তাদের এপাশ ওপাশে পেছনে জাগ্রত অট্টহাসি থাকলেও সামনের দিকের হাসি এখন একেবারেই নীরব। যেন সেই অপার্থিব হাসি তাদের সম্মুখের পথ রোধ করতে চায় না, যেন কারা তাদের ওই দিকে তাড়িয়ে নিয়ে যেতে চায়। প্রায় 12-13 মিনিট ধরে তারা ছুটে চলল এইভাবে, এবং এর মধ্যে সেই হাসির স্রোত বন্ধ হলো না একবারও। তারপরেই থেমে গেল হাসি, শেষ হয়ে গেল বনের পথ, এবং সামনেই দেখা গেল পথ জুড়ে দাঁড়িয়ে আছে উঁচু এক প্রাচীর। কুমার হতাশভাবে দাঁড়িয়ে পড়ে বলল, সামনের পথ বন্ধ। এখন এখন আমরা কি করব? বিমল ও জয়ন্ত উপায়হীনের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ বনের ভেতরে জাগলো আবার শত শত পায়ের আঘাতে শুকনো পাতার আর্তনাদ। এবারে পায়ের শব্দ আসছে আমাদের দুপাশ আর পিছন থেকে। আমাদের সম্মুখে রয়েছে খাঁড়া দেওয়াল, আর আমাদের পালাবার উপায় নেই। আমরা পালাচ্ছি না, রিট্রিট করছি। বেশ, মানলাম এসব হচ্ছে আমাদের ট্যাকটিক্যাল মুভমেন্টস, কিন্তু এবার আমরা কোন দিকে যাত্রা করব? সামনের দিকে ভালো করে চেয়ে দেখুন। আমাদের সম্মুখের দেওয়ালের গায়ে রয়েছে একটা ছোট্ট দরজা, ওর পাল্লাও বন্ধ নেই। জয়ন্ত 2 পা এগিয়ে ভালো করে বুঝলে বিমলের কথা সত্য। দেখছি অন্ধকারে আপনার চোখ আমাদের চেয়ে ভালো চলে, কিন্তু ওর ভিতরে ঢুকলে কি আর আমরা বেরিয়ে আসতে পারবো? বেশ বোঝা যাচ্ছে 2 পাশের আর পিছনে অদৃশ্য শত্রুরা অট্টহাস্য আর পায়ের শব্দ করে আমাদের এইদিকে আনতে চায়। শিকারীরা বাঘসিংহকে যেমনভাবে নির্দিষ্ট পথে চালনা করে ফাঁদে ফেলে, শত্রুরাও সেই কৌশল অবলম্বন করেছে। ঠিক, তাদের উদ্দেশ্য আমিও বুঝতে পেরেছি, আর আমাদের ঢোকবার সুবিধা হবে বলে দয়া করে তারা দরজার পাল্লা দুখানাও খুলে রেখেছে। অতএব তাদের ধন্যবাদ দিয়ে আমাদের দরজার ফাঁকেই মাথা গলাতে হবে, কারণ পায়ের শব্দ আর দূরে নেই।
দরজার ওপাশে যদি নতুন বিপদ থাকে? অকুত ভয়ে সেই বিপদকে আমরা বরণ করব। বলেই বিমল বন্দুক উদ্ধত করে সর্বাগ্রে দরজার ভেতরে গিয়ে ঢুকল। তার পেছনে পেছনে গেল কুমার ও জয়ন্ত। ভেতরে ঢুকে তারা অবাক হয়ে দেখলে একটা বৃক্ষহীন তৃণহীন ছোটখাটো ময়দানের মতো জায়গা এবং তার চারদিকে প্রায় 4 তলার সমান উঁচু প্রাচীর। হঠাৎই দেখে মনে হয় যেন সর্বহারা মরুভূমির খাঁ খাঁ করা ভয়াল স্তব্ধতাকে সেখানে কেউ প্রাচীর তুলে কয়েদ করে রেখেছে। এর মানে কি? একটা মাঠকে এমন উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছে কেন? বিমল অল্পক্ষণ চুপ থেকে বলল, অনেকদিন আগে আমরা গিয়েছিলাম ময়নামতির মায়াকাননে। কুমার, আজকের এই গর্জন শুনে কি সেখানকার কোনো জীবের কথা মনে পড়ে না? এরা কি এখানে আমাদের বন্দি করে রাখতে চায়? যেন তার জিজ্ঞাসার উত্তরেই তাদের পেছনকার দরজার পাল্লা দুখান বন্ধ হয়ে গেল সশব্দে। বিমল দৌড়ে গিয়ে দরজা ধরে টানাটানি করে বলল, হ্যাঁ কুমার, অমৃতদ্বীপে এসে আমাদের ভাগ্যে উঠবে বোধ হয় নিছকই গরল। এ দরজা এমন মজবুত যে মত্ত হস্তিও এর কিছুই করতে পারবে না। এতক্ষণ লক্ষ্য করে দেখিনি, কিন্তু এ হচ্ছে পুরো লোহার দরজা, আর এই পাঁচিল হচ্ছে পাথরের। এই দরজা আর পাঁচিল ভাঙতে হলে কামানের দরকার। আকস্মাৎ চারদিকের নিস্তব্ধতা খণ্ড খণ্ড হয়ে গেল ভয়াবহ গর্জনের পর গর্জনে। সে কি বিকট, বিভৎস, কি ভৈরব হুঙ্কার! ভাষায় তা প্রকাশ করা অসম্ভব। পৃথিবীর মাটি, আকাশের চাঁদ, তারা, নিশীথ রাতের বুক সে হুঙ্কার শুনে যেন কেঁপে কেঁপে উঠল। যেন বিশ্বগ্রাসী ক্ষুধায় ছটফট করতে করতে বহুদিনের উপবাসী কোনো অতিকায় দানব হিংস্র বিষাক্ত চিৎকারের পর চিৎকার করে হঠাৎ আবার স্তব্ধ হয়ে পড়ল। বিমল, কুমার ও জয়ন্ত খানিকক্ষণ স্তম্ভিত ও বোবার মতো দাঁড়িয়ে রইল। সর্বপ্রথমে কথা কইলে জয়ন্ত। কম্পিত স্বরে সে বলল, এ কোনো জীবের গর্জন বিমলবাবু? 40-50টা সিংহ যে একসঙ্গে এত জোরে গর্জন করতে পারে না। এরকম ভয়ানক গর্জন করার শক্তি কি পৃথিবীর কোনো জীবের আছে? মনে মনে আমিও সেই কথাই ভাবছিলাম। কিন্তু আন্দাজ করতে পারছো কি এই জীবটা কোথা থেকে গর্জন করছে? মনে হচ্ছে যেন সে আছে আমাদের খুব কাছেই, অথচ এই পাঁচিল ঘেরা জায়গাটার মধ্যে চাঁদের আলোয় কোনো জীবের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু পূর্ব দিকে খানিক দূরে তাকিয়ে দেখুন, ওখানে চাঁদের আলোয় জলের মতন কি চকচক করছে না? বিমল খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ জয়ন্তবাবু, ওখানে একটা জলাশয়ের মতো কিছু আছে বলেই মনে হচ্ছে। একটু এগিয়ে দেখবো নাকি? বিমল খপ করে কুমারের হাত চেপে ধরে বলল, খবরদার কুমার, ওদিকে যাওয়ার নামও করো না। কেন বিমল? ওদিকে তো কেউ নেই। হ্যাঁ, খালি চোখে কাউকে দেখা যাচ্ছে না বটে, কিন্তু আগে এখানকার ব্যাপারটা তুলিয়ে বুঝে দেখো। প্রথমে ধরো, রীতিমতো মাঠের মতো এমন একটা জায়গা অকারণে কেউ এত উঁচু পাথরের পাঁচিল দিয়ে ঘিরে রাখে না। এখানটা ঘিরে রাখবার কারণ কি? দ্বিতীয়ত, পাঁচিলের ওই দরজা পুরো লোহা দিয়ে তৈরি কেন? এই ফর্দা জায়গায় এমন কি বিভীষিকা আছে যাকে এখানে ধরে রাখবার জন্য মজবুত দরজার দরকার হয়? তৃতীয়ত, পাঁচিল ঘেরা এতখানি জায়গার ভিতর দ্রষ্টব্য আর কিছুই নেই, না গাছপালা, না ঘরবাড়ি, না জীবনের চিহ্ন, আছে কেবল একটা জলাশয়। কেন ওখানে জলাশয় খোঁড়া হয়েছে? ওর ভিতরে কি আছে? আমাদের খুব কাছে এখনই যে দানব জানোয়ারটা বিষম গর্জন করলো, কে বলতে পারে সে ওই জলাশয়ে বাস করে কিনা? হয়তো উভচর জলে স্থলে তার অবাধ গতিবিধি। ওদিকে যাওয়া নিরাপদ নয় কুমার, ওদিকে যাওয়া নিরাপদ একদম নয়। তবে কি ওই দানবের খোরাক হবার জন্যই আমাদের তাড়িয়ে এখানে নিয়ে আসা হয়েছে? আমার তো তাই বিশ্বাস। ওই বিভীষিকা যদি স্থলচর হয়, তাহলে আমরা এখানে থেকেও বাঁচতে পারবো না। সে তো আমাদের দেখতে পেলেই আক্রমণ করবে। তখন কি হবে? তখন ভরসা আমাদের এই 3টে অটোমেটিক বন্দুক। কিন্তু এই বন্দুক 3টে যে নিশ্চয়ই আমাদের প্রাণ রক্ষা করতে পারবে এই কথা জোর করে বলা যায় না। ময়নামতির মায়া কাননে আমরা এমন সব জীব ও সচক্ষে দেখেছি যাদের কাছে বন্দুক হচ্ছে তুচ্ছ একটা অস্ত্র।
জয়ন্ত কিছু না বলে প্রাচীরের কাছে গিয়ে দাঁড়ালো। তারপরে প্রাচীরের গায়ে হাত বুলিয়ে বলল, দেখছি পাঁচিলের গা তেলা নয়, রীতিমতো এবড়ো খেবড়ো। ভালো লক্ষণ। বিমলবাবু, যদি এক গাছা হাত 40-50 লম্বা দড়ি পেতুম, তাহলে আমাদের আর কোনো ভাবনাই ছিল না। দড়ি? দড়ি নিয়ে কি করবেন? দড়ি তো আমার কাছেই আছে। জয়ন্তবাবু, আমি আর কুমার হচ্ছি 1 নম্বরের ভবঘুরে। পথে পা বাড়ালেই সবকিছুর জন্যই প্রস্তুত হয়ে থাকি। আমাদের দুজনের পাশে ঝুলছে যে দুটো ব্যাগ, এর মধ্যেই আছে দস্তুর মতো সংসারের এক একটি ক্ষুদ্র সংস্করণ। আমার ব্যাগে আছে 60 হাত ম্যানিলা দড়ি। জানেন তো, দেখতে সরু হলেও ম্যানিলা দড়ি দিয়ে সিংহকেও বেঁধে রাখা যায়। উত্তম। আর সে একটা হাতুড়ি আর এক গাছা হুক। ও দুটি জিনিস আছে কুমারের ব্যাগে। চমৎকার। তাহলে আমার সঙ্গে আসুন। আমি চাই 4 পাঁচিলের একটা কোণ বেছে নিতে। সেখানে গেলে হাত বাড়িয়ে পাবো দুদিকের দেওয়াল। জয়ন্ত পায়ে পায়ে এগুলো। কিছুই বুঝতে না পেরে বিমল আর কুমারও চলল তার পেছনে পেছনে। প্রাচীরের পূর্ব উত্তর কোণে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত বলল, এবারে দড়ি আর হুক আর হাতুড়ি নিয়ে আমি উঠবো পাঁচিলের উপরে। তারপর টঙে গিয়ে 2খানা পাথরের জোরের মুখে হুক বসিয়ে তার সঙ্গে দড়ি বেঁধে নিচে ঝুলিয়ে দেব। তারপর আপনারা দুজনেও একে একে দড়ি ধরে ওপরে গিয়ে উঠবেন। তারপর সেই দড়ি বেয়েই পাঁচিলের ওপারে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হতে বেশিক্ষণ লাগবে না। বাহ, সবই তো জলের মতো বেশ বোঝা গেল। কিন্তু জয়ন্তবাবু, প্রথমেই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? অর্থাৎ পাঁচিলের টঙে গিয়ে চড়বে কে? আপনি, আমি, না কুমার? দুঃখের বিষয়ে আমরা কেউই টিকটিকির মূর্তি ধারণ করতে পারি না। বিমলবাবু, আমি ঠাট্টা বা আকাশ কুসুম চয়ন করছি না। কিছুকাল আগে নিউ ইয়র্ক টাইমসে আমি কারাগার থেকে পলায়নের এক আশ্চর্য খবর পড়েছিলাম। কাল্পনিক নয়, সম্পূর্ণ সত্য কাহিনী। আমেরিকার এক নামজাদা খুনে ডাকাতকে সেখানকার সবচেয়ে সুরক্ষিত জেলখানায় বন্দি করে রাখা হয়। সে জেল ভেঙে কোনো বন্দি কখনো পালাতে পারেনি। তার চারিদিকে ছিল অত্যন্ত উঁচু পাঁচিল, কিন্তু এই ডাকাতটা এক অদ্ভুত উপায়ে সেই পাঁচিলও পার হয়ে পালিয়ে গিয়েছিল। উপায়টা যে কি, মুখে বললে আপনারা তা অসম্ভব বলে মনে করবেন। আর খবরটা প্রথমে পড়ে আমিও অসম্ভব বলেই ভেবেছিলাম, কিন্তু কিছুদিন ধরে অভ্যাস করার পর আমিও দেখলাম উপায়টা চিরদিনই অসম্ভব হয়ে থাকবে বটে। কারণ এই উপায় যে অবলম্বন করবে তার পক্ষে দরকার কেবল হাত পায়ের কৌশল নয়, অসাধারণ দেহের শক্তিও। জয়ন্তবাবু, শিগগিরই বলুন সে উপায়টা কি? উপায়টা এমন ধারণাতীত যে মুখে বললে আপনারা বিশ্বাস করবে না। বিরাট কালি কালো দেহ, মূর্তিমান, দুঃস্বপ্নের মতো। তার চেয়ে দেখুন, আপনাদের চোখের সম্মুখে আমি নিজেই সে উপায়টা অবলম্বন করছি। বলেই সে 2 দিকের প্রাচীর যেখানে মিলেছে সেই কোণে গিয়ে দাঁড়ালো। তারপরে বিমল ও কুমার যে অবাক করা ব্যাপারটা দেখল, কোনোদিনই সেটা তারা সম্ভবপর হবে বলে মনে করেনি। জয়ন্ত কোণে গিয়ে 2 দিকের প্রাচীর 2 হাতে ও 2 পায়ে রেখে কেবল হাত ও পায়ের ওপরে প্রবল চাপ দিয়ে ওপরে উঠে যেতে লাগলো। প্রায় অনায়াসেই বিপুল বিস্ময়ে নির্বাক ও রুদ্ধ শ্বাস হয়ে তারা বিস্ফারিত চোখে উপর পানে তাকিয়ে রইল। জয়ন্ত যখন প্রাচীরের ওপরে পর্যন্ত পৌঁছালো, বিমল উচ্ছ্বসিত কণ্ঠে তারিফ করে বলল, সাধু, সাধু জয়ন্তবাবু, সাধু। আপনি আর সত্যি করে তুললেন ধারণাতীত স্বপ্নকে। ঠিক সেই সময় জাগল আবার চারদিকে কাঁপিয়ে ও ধ্বনিত প্রতিধ্বনিত করে কোনো অজ্ঞাত দানবের ভীষণ হুঙ্কার। সে যেন সমস্ত জীবজগতের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ। সে যেন বিরাট বিশ্বের বিরুদ্ধে স্পর্ধিত যুদ্ধ ঘোষণা। জয়ন্ত তখন প্রাচীরের ওপরে উঠে বসে হাঁপ নিচ্ছে, কিন্তু এমন ভয়ানক সেই চিৎকার যে চমকে উঠে সে আর একটু হলেই টলে পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি উঠে 2 হাতে প্রাচীর চেপে ধরে সরোবরের দিকে তাকালে। হ্যাঁ, বিমলের অনুমান ঠিক। একটু আগে যারা আজগুবি হাসি হাসছিল তারা দেখা দেয়নি বটে, কিন্তু এখন যে হুঙ্কারের পর হুঙ্কার ছাড়ছে সে আর অদৃশ্য হয়ে নেই। চাঁদ তখন পশ্চিম আকাশে, এবং পশ্চিম দিকের উঁচু প্রাচীরের কালো ছায়া এসে পড়ে সরোবরের আধা আধি অংশ করে তুলেছে অন্ধকারময়, এবং সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে পড়ে অন্ধকারের একটা জীবন্ত অংশের মতো কি যেন এক কিম্ভূত কিমাকার বিপুল মূর্তি খানিকটা আত্মপ্রকাশ করেছে। দূর হতে স্পষ্ট করে তা বোঝা গেল না, কিন্তু তার দেহটা সরোবরের জ্যোৎস্নার উজ্জ্বল অংশের ওপর ক্রমেই আরো প্রকাণ্ড হয়ে উঠতে লাগলো।
তবে কি সে তাদের দেখতে পেয়েছে? সে কি এগিয়ে আসছে জল ছেড়ে ডাঙায় উঠবার জন্য? জয়ন্ত অত্যন্ত ব্যস্তভাবে প্রাচীরের পাথরের ফাঁকে হুঁক বসিয়ে ঠকাঠক হাতুড়ির ঘা মারতে লাগলো। নিচে থেকে বিমল অধীর স্বরে চিৎকার করে উঠল, ও আমাদের দেখতে পেয়েছে, ও আমাদের দেখতে পেয়েছে জয়ন্তবাবু, দড়ি দড়ি। কুমার ফিরে সচকিত চোখে দেখলে প্রায় 80 ফুট লম্বা ও 35-40 ফুট উঁচু একটা বিরাট কালো দেহ মূর্তিমান দুঃস্বপ্নের মতো সরোবরের তীরে উঠে বসে সশব্দে প্রচণ্ডভাবে গা ঝাড়া দিচ্ছে। ওপর থেকে ঝপাং করে এক গাছা দড়ি নিচে এসে পড়ল। কুমার ত্রস্তস্বরে বলল, লাউজুর ভক্তরা কি একই ড্র্যাগন বলে ডাকে? বিমল দড়ি চেপে ধরে বলল, চুল হয়ে যাক লাউজুর ভক্তরা, এখন নিজের প্রাণ বাঁচাও, তাড়াতাড়ি আমার সঙ্গে দড়ি ধরে উপরে উঠে এসো। তারা একে একে প্রাচীরের ওপারে মাটির উপরে গিয়ে নেমে আড়ষ্টভাবে শুনলে ওধার থেকে ঘন ঘন জাগছে মহাক্রুদ্ধ দানবের হতাশ হুঙ্কার। সে নিশ্চয়ই চারদিকে মুখের গ্রাস খুঁজে বেড়াচ্ছে, কেননা তার বিপুল দেহ বিষম দাপাদাপির চোটে প্রাচীরের এ পাশের মাটিও কেঁপে উঠছে থরথর করে। কুমার শ্রান্তের মতো কপালের ঘাম মুছতে মুছতে বলল, দানবটা আর 1 মিনিট আগে আমাদের দেখতে পেলে আর আমরা বাঁচতাম না। এখনো আমাদের বাঁচবার সম্ভাবনা নেই কুমার, ডাইনে বাঁয়ে সামনের দিকে চেয়ে দেখো। সর্বনাশ, আবার সেই অপার্থিব দৃশ্য। তারা দাঁড়িয়ে আছে প্রস্তরের মতো একটা স্থানে এবং সেই প্রান্তরের যেদিকে তাকানো যায় সেই দিক দিয়ে চোখে পড়ে কালো পুতুলের মতো দলে দলে মানুষ মূর্তি অর্ধচন্দ্রাকারে এগিয়ে আসছে তাদের দিকে। হ্যাঁ, এগিয়ে আসছে নীরব, নিষ্ঠুর, নিস্তব্ধ সব মূর্তি। পেছনে প্রাচীর এবং সামনে ও দুই পাশে রয়েছে এই অমানুষিক মানুষের দল। এবারে আর পালাবার কোনো পথ নেই। জয়ন্ত অবসন্নের মতো বসে পড়ে বললে, আর কোনো চেষ্টা করা বৃথা। সেই ভয়ানক অর্ধচন্দ্রব্যূহ এমনভাবে 3 দিক থেকে তাদের আগলে এগিয়ে আসছে যে মুক্ত লাভের আর কোনো পথই আর খোলা রইল না। বজ্র দ্বারা গঠন করেছে তাদের দিকে তাকালেও বুক করতে থাকে ছ্যাঁত ছ্যাঁত। তারা মানুষ না অমানুষ? তারা যখন মাটির উপরে পদসঞ্চালন করে অগ্রসর হচ্ছে তখন তাদের জ্যান্ত মানুষ বলে না মেনে নেবার উপায় নেই, কিন্তু দেখলে মনে হয় যেন দলে দলে কবরের মরা হঠাৎ কোনো মোহিনী মন্ত্রে পদচালনা করবার শক্তি অর্জন করেছে। এবং এবারেও সবাই লক্ষ্য করলে যে কেবল 2 পা ছাড়া তাদের প্রত্যেকেরই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক যেন মৃত্যু আড়ষ্ট হয়ে আছে। অর্ধচন্দ্রব্যূহের 2 প্রান্ত বিমলের পেছন দিকের প্রাচীরের 2 দিক সংলগ্ন হল। মাঝে থাকল একটুখানি ফাঁক মাত্র, যেখানে অবাক ও অভিভূত হয়ে দাঁড়িয়ে রইল ওরা 3 জনে। এদের উদ্দেশ্য কি? এরা তাদের বন্দি করতে না বধ করতে চায়? ওদের মুখ দেখে কিছু বোঝা অসম্ভব, কারণ মরার মুখের মতো কোনো মুখই কোনো ভাব প্রকাশ করছে না। কেবল তাদের অপলক চোখে চোখে জ্বলছে যেন নিষ্কম্প অগ্নিশিখা, যা দেখলে হৃদকম্প হয়। কুমার মরিয়ার মতো চিৎকার করে বলল, কপালে যা আছে বুঝতেই পারছি, কিন্তু আমি পোকার মতো ওদের পায়ের তলায় পড়ে প্রাণ দিতে রাজি নই। যতক্ষণ শক্তি আছে বিমল, বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো। সঙ্গে সঙ্গে শত শত কণ্ঠে আবার জাগল অট্টহাস্যের পর অট্টহাস্যের উচ্ছ্বাস। সঙ্গে সঙ্গে প্রাচীরের ওপার থেকেও ভীষণ হুঙ্কার করে সাড়া দিতে লাগলো সেই শিকার বঞ্চিত হতাশ দানব জন্তুটা। সেই সমান ভয়াবহ হাস্য ও গর্জনের প্রচণ্ডতায় চতুর্দিক হয়ে উঠল যেন বিষাক্ত। ও দানবটা যেন চেঁচাচ্ছে পেটের জ্বালায় অস্থির হয়ে। কিন্তু এই মূর্তিমান প্রেতগুলো এত হাসে কেন? বিমল বললে, জাহাজের সঙ্গে সঙ্গে সমুদ্রে যে মূর্তিটা ভেসে আসছিল তাকেও দেখতে ঠিক এদের মতো, সেও হয়তো এই দলেই আছে। কুমার তখন বন্দুক তুলল, কিন্তু হঠাৎ কি ভেবে বন্দুক নামিয়ে বলল, বিমল, বিমল, একটা কথা মনে হচ্ছে। কি কথা? লাউজুর মূর্তিটা আমার সঙ্গেই আছে, জানো তো? তাও সাধুরা বলে সে মূর্তি মন্ত্রপুত।
আর তাকে সঙ্গে না আনলে এই দ্বীপে আসা যায় না। ঠিক বলেছো কুমার, ও কথা আমি ভুলেই গিয়েছিলাম। ওই মূর্তির লোভেই কলকাতায় মানুষের পর মানুষ খুন হয়েছে। তার এত মহিমা কিসের এইবারে হয়তো বুঝতে পারা যাবে। বার করো তো একবার মূর্তিটাকে, দেখি সেটা দেখে এই ভূতগুলো কি করে। কুমার তাড়াতাড়ি ব্যাগের ভেতর থেকে জেট পাথরের গড়া, রাম ছাগলের চড়া, সাধক লাউজির সেই অর্ধতপ্ত অর্ধ শীতল মূর্তিটা বার করে ফেললে এবং ডান হাতে ধরে এমনভাবে তাকে মাথার উপরে তুলে ধরল যে সকলেই তাকে স্পষ্ট দেখতে পেল। এর ফল হলো কল্পনাতীত। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল অট্টহাস্য এবং আচম্বিতে যেন কোনো অদৃশ্য বৈদ্যুতিক শক্তি ধাক্কা খেয়ে সেই শত শত আড়ষ্ট মূর্তি অত্যন্ত তাড়াতাড়ি পিছিয়ে যেতে যেতে ছত্রভঙ্গ হয়ে নানা দিকে ছড়িয়ে পড়তে লাগলো। জয়ন্ত, বিমল ও কুমার তিনজনেই অত্যন্ত বিস্ময়ের মতো করে একবার ওর মুখের দিকে আর একবার সেই পশ্চাৎপত বিভৎস মূর্তিগুলোর দিকে ফিরে ফিরে তাকাতে লাগলো বারংবার। অবশেষে হাঁপ ছেড়ে জয়ন্ত বলল, এতটুকু মূর্তির এত বড় গুণ, এ কথা যে বিশ্বাস করতেও প্রবৃত্তি হচ্ছে না। এতক্ষণে বোঝা গেল এই দ্বীপে ওই পবিত্র মূর্তি হবে আমাদের রক্ষা কবচের মতো। ওকে সঙ্গে করে এখন আমরা যেখানে খুশি যেতে পারি। না বিমলবাবু, না, এই সৃষ্টি ছাড়া দ্বীপ আমাদের মতো মানুষের জন্য তৈরি হয়নি। এখানে পদে পদে যত সব অস্বাভাবিক বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর হয়তো লাউঞ্জুর মূর্তিও আর আমাদের বাঁচাতে পারবে না। আমি চাই নদীর ধারে যেতে, যেখানে বাঁধা আছে আমাদের নৌকা। আপাতত আমিও জয়ন্তবাবুর কথায় সায় দিচ্ছি। আবার যদি এখানে আসি তাহলে ভারী হয়ে আসব, কিন্তু নদী কোন দিকে? যেন সমুজ্জ্বল স্বপ্নের মতো স্নিগ্ধতার মধ্যে দেখা গেল প্রান্তরের মাঝে মাঝে দাঁড়িয়ে রয়েছে তাল জাতীয় তরুকুঞ্জ ও ছোট ছোট বন। এতক্ষণ যারা এসে এখানে বিভীষিকা সৃষ্টি করেছিল সে অপার্থিব মূর্তিগুলি এখন অদৃশ্য হয়েছে চোখের আড়ালে। কোথায় জানে না। বিমল সব দিকে চোখ বুলিয়ে বলল, আর বোধহয় ওরা আমাদের ভয় দেখাতে আসবে না। চলো কুমার, আমরা ওই বনের দিকে যাই। খুব সম্ভব ওই বনের পরেই পাবো নদী। তারা বন লক্ষ্য করে অগ্রসর হলো এবং চলতে চলতে বারবার শুনতে লাগলো সে অজানা অতিকায় জানোয়ারটা তখন আকাশ কাঁপিয়ে দারুণ ক্রোধে চিৎকার করছে ক্রমাগত। প্রায় সিকি মাইল পথ চলবার পরে বনের কাছে এসে তারা শুনতে পেলে গাছে গাছে জেগে উঠে ভোরের পাখিরা গাইছে নতুন উষার প্রথম জয়গীতি। আঁধার তখন নিঃশেষে পালিয়ে গেছে কোথায়, কোনো এক দুঃস্বপ্ন লোকের অন্তঃপুরে। দানবের চিৎকারও যেন থেমে গেল। হয়তো সেও ফিরে গেল হতাশ হয়ে তার পাতালপুরে। হয়তো হয়তো রাত্রির জীবসে, সূর্যালোক তার চোখের বালি। বাতাসও এতক্ষণ ছিল যেন শ্বাসরোধ হয়ে, এখন ফিরে নিয়ে এলো তার স্নিগ্ধ স্পর্শ। বনে বনে সবুজ গাছের পাতায় পাতায় জাগল নির্ভীক আনন্দের বিচিত্র শিহরণ। জয়ন্ত বলল, এই তো আমাদের চিরপরিচিত প্রিয় পৃথিবী। জানি এর আলো ছায় মিলন নীলাকে, এর শব্দ গন্ধ স্পর্শের মাধুর্যকে, এর ফুল ফোটানো শ্যামলতাকে। বাঁচতে চাই এদের মাঝখানে কালকের মতো যুক্তিহীন আজগুবি রাত আর আমার জীবনে কখনো যেন না আসে। এ রাতের কাহিনী কারোর কাছে মুখ ফুটে বললেও সে আমাকে পাগল বলে মনে করবে। ঠিক সেই সময় কি এক অভাবনীয়ভাবে সকলের মন অভিভূত হয়ে গেল। প্রথমটা সবিস্ময়ে কারণ বোঝবার চেষ্টা করেও কেউ কিছুই বুঝতে পারলে না। তারপরে কুমার বলল, এ কি ভূমিকম্প হচ্ছে নাকি? চারদিকে একবার চেয়ে নিয়ে বিমল বলল, এ তো ঠিক ভূমিকম্পের মতো মনে হচ্ছে না কুমার। মনে হচ্ছে আমরা আছি টলমল জলে নৌকোর উপরে। এ কি আশ্চর্য! আরে দেখুন, ওইদিকে তাকিয়ে দেখুন, যে মাঠ দিয়ে আমরা এসেছি সেখানে হঠাৎ এক নদীর সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এও কি সম্ভব? বিপরীত দিকে তাকিয়ে কুমার বলল, ওদিকেও যে ওই ব্যাপার। আমরা যে জমির ওপরে দাঁড়িয়ে আছি আর দুদিকেই নদীর আবির্ভাব হয়েছে। দুই হাত কচলে চমৎকৃত কণ্ঠে বিমল বলল, এ তো দৃষ্টি বিভ্রম নয় কুমার। আমাদের সামনের দিকেও খানিক তফাতে চেয়ে দেখো, ওখানেও জল।
পিছন দিকে বন ভেদ করে চোখ চলছে না, খুব সম্ভব ওদিকেও আছে জল। কারণ এটাও বেশ বুঝতে পারছি যে আমরা আছি এখন দ্বীপের মতো একটা জমির উপরে, আর এই দ্বীপটা ভেসে আছে ঠিক নৌকোর মতোই। না না, এইবারে আমি হার মারলাম। দ্বীপ হলো নৌকো না, এটাকে বলো ভাসন্ত দ্বীপ। সত্য, জলের উপরে প্রান্তরের বন জঙ্গল দেখতে দেখতে পেছনে সরে যাচ্ছে, যেমন সরে যেতে দেখা যায় রেলগাড়ির ভেতরে বা নৌকার জাহাজের ওপর দিয়ে বসলে। গঙ্গা সাঁতার কাটছে জলে। বিমল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জয়ন্তবাবু, আপনি হ্যামারটনের ইউনিভার্সাল হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পড়েছেন? রেখে দিন মশাই হিস্ট্রি। আমার মাথা এখন বো করে ঘুরছে, নিজেকে আর জয়ন্ত বলে মনেই হচ্ছে না। শুনুন, ওই হিস্ট্রির 6ষ্ঠ খণ্ডে 3522তম পৃষ্ঠায় একখানা ছবি দেখবেন। 400-500 বছর আগে চীন দেশে সিং রাজবংশের সময় একজন চীনা পটুয়া অমৃত দ্বীপের যে চিত্র এঁকেছিল, ওখানেই হচ্ছে তারই প্রতিলিপি। তাতে দেখা যায় জনকয়তা ও ধর্মাবলম্বী লোক একটি ভাসন্ত দ্বীপে বসে পানভোজন আমোদ আহ্লাদ করছে, আর একটি মেয়ে হাল ধরে দ্বীপটিকে করছে নির্দিষ্ট পথে চালনা। আরে মশাই, কবি আর চিত্রকররা উদ্ভট কল্পনায় যা দেখে তা কি আমাদেরও বিশ্বাস করতে হবে? জয়ন্তবাবু, সময় বিশেষে কল্পনাও যে সত্যের মতো হয়, আর সত্যও হয় কল্পনার মতো, আর স্বচক্ষেও তা দেখে আপনি তাকে স্বীকার করবেন না। পাগলের কাছে সবই সত্য হতে পারে। আমাদের সকলেরই মাথা হঠাৎ বিগড়ে গেছে। না জয়ন্তবাবু, শিশুর কাছেও সবই সত্য হতে পারে। এই 1,00,000 কোটি বছরের অতি বৃদ্ধ পৃথিবীর কোলে ক্ষুদ্র মানুষ হচ্ছে শিশুর চেয়েও শিশু। সাধারণ প্রাকৃতিক নিয়মের বাইরেও যে অসাধারণ প্রাকৃতিক নিয়ম থাকতে পারে, ভালো করে তা জানতে পারবার আগেই ক্ষণজীবী মানুষের মৃত্যু হয়। আজ লোহা জলে ভাসে, ধাতু আকাশে ওড়ে, বন্দি বিদ্যুৎ গোলামি করে, শূন্য দিয়ে 7 সাগর পেরিয়ে বেতারে মানুষের চেহারা আর কণ্ঠস্বর ছুটোছুটি করে। ছবি জ্যান্ত হয়ে কথা কয়, রসায়নাগারে নতুন জীবের সৃষ্টি হয়। কিছুকাল আগেও এসব ছিল সাধারণ প্রাকৃতিক নিয়মের বাইরে, আজগুবি কল্পনার মতো। তবু আমরা কতটুকুই বা তাকে দেখতে পেরেছি বা জানতে পেরেছি? পৃথিবীতে যা কিছু আমরা দেখিনি, শুনিনি, তাই অসম্ভব নাও হতে পারে। কিন্তু আপনার বক্তৃতাটা যে খুবই শিক্ষাপ্রদ তা আমি অস্বীকার করছি না, কিন্তু আপাতত বক্তৃতা শুনবার আগ্রহ আমার নেই। এখন আমরা কি করব সেটাই ভাবা উচিত। এই দ্বীপ আমাদের নিয়ে জলপথে হয়তো নিরুদ্দেশ যাত্রা করতে চায়। এখন আমাদের কি করা উচিত? আমাদের উচিত এখন জলে ঝাঁপ দেওয়া। কিন্তু সঙ্গে সঙ্গে যদি তরল জল আবার কঠিন মৃত্তিকায় পরিণত হয়, তাহলে আমি কিন্তু অবাক হব না। কিংবা জলের ভিতরে আবার দেখা দিতে পারে দলে দলে জ্যান্ত মরা। কুমার শিউরে উঠে ব্যাগটা টিপে টুপে অনুভব করে দেখল যে লাউজুর মূর্তিটা যথাস্থানে আছে কিনা। তারপরে এগিয়ে ধারে গিয়ে তারা দেখলে যে দ্বীপ তখন ছুটে চলেছে রীতিমতো বেগে, এবং তটের তলায় উচ্ছল স্রোত ডাকছে কলকল করে। নদীর আকার তখন চওড়া হয়ে উঠেছে এবং খণ্ড দ্বীপের 2 তীর সরে গেছে অনেক দূরে। জয়ন্ত আবার বলল, এখন উপায় কি বিমলবাবু? আমরা কি করব? এখানে জল স্থল 2 বিপজ্জনক, বাকি আছে শূন্য পথ, কিন্তু আমাদের ডানা নেই। নদীর সঙ্গে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। হয়তো অমৃত দ্বীপের বাসিন্দারা আমাদের মতো অনাহত অতিথিদের বাইরে সমুদ্রে তাড়িয়ে দিতে চায়। তাহলে তো সেটা হবে আমাদের পক্ষে সাপে বর। নদীর মুখেই আছে আমাদের জাহাজ। কিন্তু জাহাজ শুদ্ধ লোক আমাদের এই অতুলনীয় দ্বীপ নৌকো দেখে কি মনে করবে, সেটা ভেবে এখন থেকেই আমার হাসি পাচ্ছে। কিন্তু বিমলের মুখে হাসির আভাস ফোটার আগেই হাসি ফুটল আর এক নতুন কণ্ঠে, দস্তুর মতো কৌতুক হাসি। সকলে চমকে পেছনে ফিরে তাকালো, কিন্তু তফাতে বনের সামনে গাছতলায় বসে আছে আবার এক অমানসিক মূর্তি। কিন্তু এবারে তার মুখ আর ভাবের নয়, কৌতুক হাস্যের সমুজ্জ্বল। জয়ন্ত বলল, এই মূর্তি আবার এলো কোথা থেকে? হ্যাঁ, যেখান থেকে আসুক এর চোখে মুখে বিভীষিকার চিহ্ন। এ হয়তো আমাদের ভয় দেখাতে আসে। মূর্তি পরিষ্কার ইংরেজি ভাষায় বলল, কে তোমরা? পড়েছো তো ইংরেজি পোশাক, কিন্তু দেখছি তোমরা ইংরেজ নও। বিমল 2 পা এগিয়ে বলল, তুমি যেমন চীনা হয়েও ইংরেজি বলছো,
আমরাও তেমন ইংরেজি পোশাক পরেও যাতে ভারতীয়। ঋষি বুদ্ধদেবের দেশ থেকে তোমরা প্রভু লাউজুর দেশে এসেছো কেন? হ্যাঁ, তোমরা কি জানো না এ দেশ হচ্ছে পৃথিবীর স্বর্গ? এখানে বাস করে আমার মতো অমরেরা, স্থলে জলে শূন্যে যাদের অবাধ গতি। এখানে নশ্বর মানুষের প্রবেশ নিষিদ্ধ। অমর হওয়ার জন্য আমার মনে একটু লোভ নেই। মূর্খ, আমাদের দেহের মর্যাদা তোমরা বুঝবে না। দেহ তো একটা তুচ্ছ খোলস মাত্র। মানুষ বলতে আসলে বোঝায় মানুষের মনকে। আমাদের দেহ নামে মাত্র আছে, কিন্তু আমরা করি কেবল মনের সাধনা। আমাদের আড়ষ্ট দেহের কর্মশীল কেবল আমাদের মন। কিন্তু কিন্তু থাক ওসব কথা। কে তোমরা? এখানে কেন এসছো? শিয়েন হতে? না, তোমাদের দেখার পর আর আমার অমর হওয়ার স্বাদ নেই। আমরা এখানে বেড়াতে এসেছি। বেড়াতে? এটা নশ্বর মানুষের বেড়ানোর জায়গা নয়। জানো, তোমাদের মতো আরো কত কৌতূহলী এখানে বেড়াতে এসে মারা পড়েছে আমাদের হাতে। সেটা তোমাদের অভ্যর্থনার পদ্ধতি দেখেই বুঝতে পেরেছি। কেবল আমাদের মারতে পারোনি, কারণ সে শক্তি তোমাদের নেই। মূর্খ, তোমাদের বধ করতে পারি এই মুহূর্তে। কেবল প্রভু লাউজুরে পবিত্র মূর্তি তোমাদের কাছে আছে বলে এখনো তোমরা বেঁচে আছো। ও মূর্তি কোথায় পেলে? সে খবর তো তোমাকে দেব না। তোমরা কি তাও ধর্মে দীক্ষা নিয়েছো? না, আমরা হিন্দু। তবে সাধক বলে লাউৎজুকে আমরা শ্রদ্ধা করি। কেবল মুখে শ্রদ্ধা ব্যর্থ। তোমাদের মন অপবিত্র। প্রভু লাউজুরে মূর্তির মহিমায় তোমাদের প্রাণ রক্ষা হলো বটে, কিন্তু এখানে আর তোমাদের ঠাঁই নেই। শীঘ্রই চলে যাও এখান থেকে। খুব লম্বা হুকুম তো দিলে। এই জ্যান্ত মরার মুল্লুক থেকে তো চলেই যেতে চাই, কিন্তু যাই কেমন করে? কেন? আগে ছিলাম মাঠে, তারপর মাঠ হলো জলে ঘেরা দ্বীপ, তারপর দ্বীপ হলো আশ্চর্য এক নৌকো। খুব মজার ম্যাজিক দেখিয়ে আরব্য উপন্যাসকেও তো লজ্জা দিলে বাবা। এখন দয়া করে দ্বীপ নৌকোকে আবার স্থলের সঙ্গে জুড়ে দাও দেখি। আমরাও ঘরের ছেলে ঘরে ফিরে চাই। তোমাদের সুবুদ্ধি দেখে খুশি হলাম। দ্বীপের পূর্ব দিকে চেয়ে দেখো। সকলে বিপুল বিস্ময়ে ফিরে দেখলে ইতিমধ্যে কখন যে দ্বীপের পূর্ব প্রান্ত আবার মাঠের সঙ্গে জুড়ে এক হয়ে গেছে তারা কেউ জানতেও পারেনি। স্থির মাটি পায়ের তলায় আর টলমল করছে না। এতক্ষণ পরে বিমল শ্রদ্ধাপূর্ণ স্বরে বলল, তোমাকে শত শত ধন্যবাদ। এখান থেকে সোজা পশ্চিমের দিকে গেলেই দেখবে নদীর ধারে তোমাদের নৌকা বাঁধা আছে। যাও। পর মুহূর্তেই আর এক অদ্ভুত দৃশ্য। সেই উপবিষ্ট মূর্তি আচম্বিতে বিনা অবলম্বনেই শূন্যে ঊর্ধ্ব দিকে উঠল এবং তারপরে ধনুক থেকে ছোঁড়া তীরের মতো বেগে বনের ওপর দিয়ে কোথায় চোখের আড়ালে মিলিয়ে গেল। কুমার হতভম্বের মতো বলল, এ কি দেখলাম বিমল, এ কি দেখলাম? আমি কিন্তু এই শেষ ম্যাজিকটা দেখে আশ্চর্য বলে মনে করছি না। বিমলবাবু, তাহলে আপনার কাছে আশ্চর্য বলে কোনো কিছুই নেই? জয়ন্তবাবু, আপনি কি সেই অদ্ভুত ইংরেজের কথা শোনেননি? টলস্টয়, থ্যাকারের সঙ্গে আরো অনেক বিশ্ববিখ্যাত লোক সচক্ষে দেখে যার বর্ণনা করে গেছেন। তিনি সাধকও নন, জাদুকরও নন, আমাদের মতো সাধারণ মানুষ। কিন্তু তার দেহ শূন্যে উঠে এক জানালা দিয়ে শূন্য পথেই আবার ঘরের ভিতরে ফিরে আসতো। দোহাই মশাই, দোহাই। আর নতুন নতুন দৃষ্টান্ত নিয়ে অসম্ভবের স্বাভাবিক ব্যাখ্যা করবেন না। আপনাদের অ্যাডভেঞ্চার আমার ধারণার বাইরে। এখানকার মাটিতে আর 5 মিনিট দাঁড়ালে আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। মাঠ আবার দ্বীপ হওয়ার আগে ছুটে চলুন নৌকার খোঁজে। সকলে পশ্চিম দিকে অগ্রসর হল। পূর্বাকাশের রংমহলে প্রবেশ করেছে তখন নবীন সূর্য। নদীর জল যেন গলানো সোনার ধারা। নৌকা যথাস্থানেই বাঁধা আছে। অমৃত দ্বীপের আরো কত রহস্য অমৃত দ্বীপের ভেতরেই রেখে তারা খুলে দিলে
নৌকার বাঁধন। শেষ হলো আজকের গল্প অমৃতদ্বীপ। গল্প পাঠে আসঞ্জন, বিমল, ইভান, কুমার, সৌরভ রায়, মানিক, সুমন, জয়ন্ত, দীপম, সুন্দরবাবু, সৌরভ সাহা, রামহরি ও মূর্তি, ঋদ্ধি। পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল। নাট্যরূপ শুভঙ্কর। পোস্টার আর্টিস্ট ডিভাইন কমেডি। গল্পের সূত্রধার আমি কৌশিক। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।